ওকে, সবাই পরপর জয়েন করো, তারপর আমাদের আজকে সেশন আমরা স্টার্ট করবো। টাইম অলরেডি আমাদের হয়ে গেছে, তাই না? জয়েন করবো। স্যার আমি আজ ক্লাস করতে পারবো না, আমাদের কলেজে ফ্লেক্সিবল প্রোগ্রাম দেবে, তাহলে ওকে ওকে, ঠিক আছে অন্তরা, তোমার আচ্ছা। হচ্ছে হ্যাঁ মৃণাল, তুমি যা যা করেছিলে সব একবারে আমাকে পরপর আবার পাঠাও। ঠিক আছে, তুমি যেগুলো আমাকে পরপর সেন্ড করেছিলে, ওকে, তো সেগুলো ধরে ধরে আমাকে আবার একবার এক জায়গায় পাঠাও, তো তাহলে সেই হিসাবে আমার খুঁজে পেতে সুবিধা হবে। তো ওই জন্য আমি বলি একবারে সেন্ড করতে, বারে বারে না, মানে একটা টাইমে পাঠালে সব জিনিসগুলো পরপর পাওয়া যায়। আচ্ছা সুপর্ণা, শুনতে পাচ্ছ? মাইক অন করো, ক্যামেরা অন করো, ঠিক আছে? হ্যাঁ, বাকি সবাই জয়েন করো পরপর, তারপর আমাদের সেশন আমরা স্টার্ট করবো। টাইম আমাদের হয়ে গেছে, আমি আর ওয়েট করবো, ঠিক আছে? চলো পরপর সবাই তোমরা জয়েন করো, তারপর সেই হিসেবে আমরা শুরু করবো আজকের সেশন, ঠিক আছে? ওকে, হ্যাঁ সুপর্ণা জয়েন করছে। সুপর্ণা শোনা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। প্রিপারেশন কেমন চলছে বলো? স্যার ঠিকই চলছে। ঠিকঠাক চলছে, বেশ বেশ। ওকে, তো টাইম আস্তে আস্তে এগোচ্ছে, আর গরমও মারাত্মক পড়েছে, ভালোই গরম পড়েছে এখন। কত ডিগ্রি দেখি, 30, 37, 37। যাই হোক, ঠিক আছে। তো চলো তাহলে সেই সময় আমরা শুরু করি আস্তে আস্তে। দেখো আজকে হচ্ছে 22 তারিখ, তাই না, এপ্রিলের 22 তারিখ। আমাদের এক্সাম হচ্ছে 27। তো তাহলে বেসিক্যালি বলতে গেলে খুবই কম টাইম আমাদের সেই হিসেবে আছে। আর তোমাদের 27শে জুলাই হচ্ছে এক্সাম, যেটা আমি তোমাদের বলেছিলাম, তাই না? তো সেই জিনিসটা প্রতিটা দিন যেন সেটা খেয়াল থাকে যে আমার মানে যে এক্সামটা সব থেকে সামনে রয়েছে সেটা কবে, 27শে জুলাই, তাই তো মৃণাল? PUMDET, ঠিক আছে? এই এক্সামটাই রয়েছে হচ্ছে সবার আগে, তো সেটাও তোমার এই 2 মাসের মতো তোমার সেই হিসাবে আছে বলতে গেলে, তাই না? তো সেই পার্টটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা প্রথমে খেয়াল করে দিই, দেখো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু এখনো শুরু হয়নি যাদবপুর ইউনিভার্সিটি। ওকে মৃণাল, অনেকে কনফিউশন থাকতে পারে যে স্যার আমাদের ফর্ম ফিল আপ কবে কি আছে বা কি বৃত্তান্ত। তো অ্যান্সার হচ্ছে এখনো যাদবপুর ইউনিভার্সিটিতে কিছু বের হয়নি বা ফর্ম ফিল আপ বিষয়, তো তার জন্য তোমার বেসিক্যালি এখানে ওয়েট করতে হবে। তো সেই হিসাবে ফোকাসটা করা দরকার, যেহেতু ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, তো তার জন্য এখন আমাদের টাইম আছে। তো সেটা তুমি মাথায় রাখতে হবে, ইউজি বলো বা পিজি বলো, কোনো কিছুই তাদের ফর্ম ফিল আপ শুরু হয়নি, তো সেই হিসাবে আমাদের এখানে মাথায় রাখতে হবে তো যে আমাদের টাইম আছে মোটামুটি 2 মাসের মতো। আজকে হচ্ছে তোমার এখানে 22 তারিখ, 22, 23, 24, 27। 2 মাস 5 দিনের মতো তোমার সেই হিসাবে হাতে আছে। আচ্ছা, আর প্রিমিয়াম ডিটি এর ফর্ম ফিল আপও তোমার শুরু হয়নি, ঠিক আছে? আর স্যার অন্যান্য কোথাও কিছু কি শুরু হয়েছে? অ্যান্সার হচ্ছে না, অন্য কোথাও কিছু এখনো শুরু হয়নি, ফর্ম ফিল আপ থেকে শুরু করে বা কোনো কিছু। ক্লিয়ার হলো? ঠিক আছে সুপর্ণা? তো তার জন্য ফর্ম ফিল আপ কোনো কোথাও কিছু কিন্তু শুরু হয়নি, তো তার জন্য তোমরা সেই হিসাবে প্রিপারেশনে ফোকাস করতে পারো। গেল, অন্য সে রামকৃষ্ণ মিশন হোক বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা যাদবপুর হোক, আমি আজকেও ক্লাসের আগেও আমি সার্চ করে দেখছিলাম, তো ওরা এখনো কিছু বের করেনি, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটি। তো তার জন্য একদম টেনশন ফ্রি হয়ে প্রিপারেশনে ফোকাস করতে হবে। যদি কখনো কোথাও কোথায় কোনো আপডেট আসে আমি তোমাদের জানিয়ে দেবো, সেগুলো নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? কবে কি ফর্ম ফিল আপ, কিভাবে কি করতে হবে, কোন কোন ভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে কোন ডেট আছে, সেইগুলো সব আমি জানিয়ে দেবো তোমাদের, সেইগুলো নিয়ে টেনশনের কোনো দরকার নেই। ওকে, ঠিক আছে, চলো তাহলে সেই সব আমরা ফোকাস করি আস্তে আস্তে। তো যে জিনিসগুলো, হ্যাঁ বেরিয়ে যাচ্ছে কেন বিমল বারবার?
বেরিয়ে যাচ্ছ যে কোনো প্রবলেম? ইন্টারনেটে প্রবলেম আছে আমার। কি বলো? হ্যাঁ, দেখো আজকের দিনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। খেয়াল রাখতে হবে যে আজকের দিনে 2015 সালের পর দিয়ে 2016 সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো তার মোটামুটি 5 আর 2 হ্যাঁ 10 বছর হতে চলেছে। তো এই জন্য এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে খুবই যুগান্তকারী একটা তুমি যে চুক্তি বলতে পারো, ঠিক আছে। সারা পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তন জড়িত হয়, কারণ যেটা আমি তোমাদের বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স জিনিস তোমার দিতে পারো এক্সামে। তো তার জন্য এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা জাতিসংঘ থেকে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। প্যারিস জলবায়ু চুক্তি নামে পরিচিত। এটা কবে হয়েছিল? 2015 সালে আজকের দিনে। তো তারপর সেটা স্বাক্ষরিত হয় 2016 সালে, তোমার সেই হিসাবে কাউন্ট করা হয়। তো মোটামুটি আজকেই 10 বছর পালিত হচ্ছে। তো এই জন্য মৃণাল এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। স্যার এটা তো জলবায়ু জিনিস তো জিওগ্রাফির সাথে রিলেটেড। তো দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন ধরনের জিনিসের উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন আসে। তো তার জন্য আমাদের সেখানেও কিন্তু খেয়াল রাখতে হবে যে কি কি জিনিসগুলো করছে, কারণ যেটা প্যারাগ্রাফ বা রচনা তুমি যে জিনিসগুলো বলো এগুলো কিন্তু আমাদের এখানে খেয়াল রাখা দরকার। সুপর্ণা, আমার কথা শুনতে পাচ্ছ? তো এই জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। খাতায় লিখে রাখো যেটা কি প্যারিস দেখো জলবায়ু চুক্তি 2016, ঠিক আছে। এটা হয়েছিল হচ্ছে তোমার প্যারিস ক্লাইমেট ডিল বলা হয়ে থাকে 2015। ওকে, তো এটা আজকের দিনে স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘ থেকে। জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন, তুমি যেটা জানো। তো সেই হিসাবে টার্ম গুলো তোমার এখানে খেয়াল কিন্তু রাখা দরকার, ঠিক আছে। যেগুলো আমাদের এখানে প্যারাগ্রাফ আসবে বা কারেন্ট অ্যাফেয়ার্স বা এতে আসবে, বিভিন্ন ধরনের বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমার সেই হিসাবে আসতে পারে। তো আমার যে খালি বাংলা, আমি শুধু বাংলা এবং বাংলা পড়ে যাবো এরকম কোনো ব্যাপার নেই। তো তার সাথে অন্যান্য জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোথায় কি করতে চলেছে, কারণ আমি তোমাদের কি বলেছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিনিসগুলো কিন্তু এখানে কোশ্চেন আসবে। তো সেই হিসাবে আমাদের এখানে ফোকাসটা করা দরকার। মৃণাল, কথা বুঝতে পারলে আমার? এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ডিটেলসটা লিখেছো সুপর্ণা? প্যারিস জলবায়ু চুক্তি 2015 আজকের দিনে স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘ থেকে, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস গেল, ঠিক আছে। লিখেছো মৃণাল? লিখেছো? সুপর্ণা লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ একদম। তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং কিসের জন্য তোমার সেই হিসাবে হয়েছিল যে সারা পৃথিবীব্যাপী যে গড় তাপমাত্রা আছে এটা 2 ডিগ্রি কমে তোমার নামাতে হবে। তো সেটা না হলে কিন্তু সারা পৃথিবীব্যাপী যে বিশ্ব উষ্ণায়ন কিন্তু বাড়তে থাকবে। এটাই হচ্ছে এই যে চুক্তিতে স্বাক্ষরিত হয়েছিল এবং এটাই হচ্ছে মেইন লক্ষ্য ছিল। ওকে, তো এই যে যে জিনিসগুলো কিন্তু আমাদের ডাটা সহ মাথায় রাখতে হবে। এক্সামে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর উপরেই ফোকাস করবে। তো সেই পার্টে আমাদের এগুলো খেয়াল রাখা দরকার, ঠিক আছে। বোঝা গেল কি কি আমি বলছি? ওকে, খাতায় এগুলো লিখে নাও, কারণ সব জিনিস টেক্সট বুকে পাবেন। আর এই সমস্ত ডাটা যেই লিখবে চারই কিন্তু তোমার সেই সময় সুবিধা হবে। কিসের জন্য? কারেন্ট অ্যাফেয়ার্স উপর বেস করে কিন্তু এখানে কোশ্চেন বারবার অনেকগুলো আসবে। তো সেই হিসাবে আমাদের এগুলো খেয়াল রাখা আবশ্যক। ক্লিয়ার হলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি বা আমি কি বললাম, ঠিক আছে। এইভাবে যে যে জিনিসগুলো ঘটে চলেছে তো সেই হিসাবে আমাদের এগুলো ফোকাসটা করা দরকার, ঠিক আছে। সুপর্ণা, ক্লিয়ার হলো? কোশ্চেন থাকলে বলো। লাস্ট, হ্যাঁ, লাস্ট 7 দিনে কি কি করেছো বা কোথায় কোথায় কি কি প্রবলেম হচ্ছে বা কনফিউশন হচ্ছে বা সমস্যা হচ্ছে সেগুলো বলো। সামনে তো 6 সেম না তোমাদের? 6 হ্যাঁ সেমিস্টার। স্যার। হ্যাঁ, কিভাবে কি পড়াশোনা করছো বা কি কি করছো তো বলো সেগুলো আমাকে। বলো, শুনতে পাচ্ছ? প্রিপারেশন কিভাবে করছো? স্যার আমি দিচ্ছি নোটস বা হ্যাঁ, জোরে বলো, জোরে বলো। আহ, একটু জোরে বলো তাহলে শুনতে পাবো। হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো।
পড়ছি, এটা নিচ্ছি, নোটস বানাচ্ছি। টাইপ করো তো, তুমি স্ক্রিনে টাইপ করার অপশন আছে, দেখেছো? তোমার স্ক্রিনে দেখো টাইপ করার অপশন আছে। যেহেতু আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি টাইপও করতে পারো। যে টাইপের অপশন আছে, দেখেছো? হ্যাঁ, স্ক্রিনের উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে টাইপ করো, যেরকম আমরা হোয়াটসঅ্যাপ করি না, ঠিক সেরকম। তাহলে তুমি টাইপ করলে বুঝতে পারো। যেহেতু তোমার কানেকশন কোনটা? লো, তোমার এই যে স্ক্রিনে টাইপ করার অপশন আছে, দেখো টাইপ করা। হোয়াটসঅ্যাপ যেরকম আমরা করি না, সেরকম দেখো এই হোয়াটসঅ্যাপের মতো সিম্বল রয়েছে, বা মেসেজ করার সিম্বল রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ? যাই হোক, তুমি বুঝতে পারছো না, আচ্ছা যাই হোক। মৃণাল বলো, স্ক্রিনে টাইপ করার অপশন রয়েছে, বুঝতে পারছেন? যাই হোক, জন্য আমি বলেছিলাম যে অ্যাপটা কি করে ইউজ করে একটু দেখে নাও, তাহলে সুবিধা হবে। এখানে স্ক্রিনে দেখো, এই তো দেখতে পাচ্ছ যে সামনে রয়েছে টাইপ করার অপশন, লেখা লেখা। এসএমএস যেমন তুমি লেখো না, স্ক্রিনে দেখতে পাচ্ছ না? স্যার এই আচ্ছা থ্রি যাই হোক, ডট হ্যাঁ, এই আছে তো এই পেয়ে থ্রি গেছো। ডটে, হ্যাঁ। ও, এই তো পেয়ে গেছো, হ্যাঁ হ্যাঁ, বই পড়ছি, নোটস বানাচ্ছি, নিউজ পেপার পড়ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো পেয়ে গেছো, হ্যাঁ। বেশ, বই পড়ছি, নোটস পড়ছি, বাহ, খুব ভালো। তারপর কোথায় কোথায় কি কি প্রবলেম ফেস করছো বা কোন কোন সমস্যা হচ্ছে, সেগুলো পরপর বলবে। সেগুলো ধরে ধরে আমরা সলভ করে এগোবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, মৃণাল স্যার কেমন চলছে প্রিপারেশন, বলো। হ্যাঁ বলো। সুবর্ণা, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কথা। কারেন্ট অ্যাফেয়ার্স কত পার্সেন্ট আসলে? কারেন্ট অ্যাফেয়ার্স তোমার 40 থেকে 50% তোমার সেই হিসাবে আসছে। আর শুধু সেটা বাংলার উপর বেস করে না, বাংলার উপর তো থাকছে, আর তাছাড়া বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স যে জিনিসগুলো ঘটে থাকে না, তার উপর ভিত্তি করে আসবে। যেই জন্য আমি তোমাদের দেখো আগের দিনের ক্লাসে আমি পেজ ধরে ধরে দেখিয়েছিলাম, যেটা তো তোমার নিশ্চয়ই খেয়াল আছে, তাই না? তো ওইভাবে জিনিসগুলো কিন্তু এখানে করতে হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মৃণাল বলো, কিরকম কি প্রিপারেশন চলছে, কি কি করছো? হ্যাঁ স্যার বলুন। বলছি স্যার প্রিপারেশন কেমন চলছে? দিচ্ছি, আমি নিউজ পেপার পড়ছি, প্লাস মানে টেক্সট বুকস পড়ছি, আদার্স যেগুলো মানে সেগুলো মানে লিখছি। ঘরে কি জানলা টানলা খোলা আছে তোমার? ঘরে কি স্যার জানলা খোলা, ফ্যান মৃণাল? চল। না, ফ্যান চলুক, ফ্যানের কথা আমি বলছি না, জানলা বা দরজা খোলা কিনা। তাহলে ওটা একটু হ্যাঁ বন্ধ করো, তাহলে তোমার ঠিকঠাক চলতে পারবে। সবাই ঘামছি, তুমিও ঘামছো, আমিও ঘামছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? গরমের টাইম হবেই, স্বাভাবিক এটা। কিন্তু যেটা বলছি তো সেটা ফোকাস করতে হবে। আচ্ছা, গরমে স্বাভাবিক হবে এখন। এপ্রিলে এই অবস্থা, মে তো এখনো আসেনি, তাহলে ভাবো কি দিন আসতে চলেছে। ওটা নিয়ে বলছিলাম, ক্লাইমেট চেঞ্জ, বিশ্ব উষ্ণায়নের জন্য। ঠিক আছে, আজকেই সেই দিন 10 বছর পূর্তি হচ্ছে। আর তোমরা যেহেতু কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ, 10 বছর পূর্তিতে, মানে 2025 সালে। বুঝতে পারছো লিঙ্ক কি করে কানেক্ট করতে হয়, লিঙ্ক ধরতে হয় কিভাবে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু ফোকাস করা জরুরি, ঠিক আছে? তো সেই পার্টগুলো আমাদের এখানে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, গেল, আমরা সেই সেই পার্টে প্রপার এগোবো। আচ্ছা, এবার দেখি আগে সুপর্ণার দিকে ফোকাস করি, যে সুপর্ণা কি কি করেছো লাস্ট উইকে। সুপর্ণা কি ক্লাস হচ্ছে কলেজে? খুব একটা ভালো না। খুব একটা ভালো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে না যাওয়াই ভালো, তোমাকে তো এমনি সেই জন্য বলেছিলাম না যাই ভালো, কলেজে গিয়ে লাভ নেই। যা নেওয়া কলেজ দিয়ে তা নেওয়া হয়ে গেছে, এখন যা করতে হবে নিজের দমে করতে হবে। যে যেভাবে বলবো সেগুলো অক্ষরে অক্ষরে বেদ বাক্যের মতো ফলো করতে হবে। তাহলে ভালো জায়গা তোমার ওয়েট করছে, না হলে সমস্যা। আর ফালতু জায়গা থেকে পোস্ট গ্রাজুয়েশন করে কোনো লাভ নেই। কারণ দেখা গেল তুমি পোস্ট গ্রাজুয়েশন করে নিলে, অথচ নেট এক্সামে বসার জন্য এলিজিবিলিটি 55% তুমি পেলে না। সবই গেল, সবই গেল। ঠিক আছে, তো ওইসব কিন্তু খেয়াল রাখতে হবে। খালি করার জন্য না, হাই কোয়ালিটির জন্য করতে হবে। এটা তোমার হাতের লেখা না? খুব ভালো হাতের লেখা। ঠিক আছে, খুব ভালো করে তুমি লিখেছো, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু ওই যে যুগের লেখাতে মাত্রা গুলো দাও। মধ্যযুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ, যুগে মাত্রা দাওনি। ঠিক আছে। প্রাচীন যুগ, হ্যাঁ তুমি ঠিক বলেছো। ঠিক আছে। তুমি কি এখন কত সালে হয়েছিল? 1204 সালে। সেটা লেখা দরকার, কে করেছিল সেটাও লিখতে হবে। কোনো সাহিত্য সৃষ্টি হয়নি, ইসলামী কোনো সাহিত্যের কোনো ব্যাপার আসে না, যেগুলো লিখে দিয়েছে সেগুলোই ধরে ধরে গুলিয়ে গুলিয়ে খায়। আর তারপরে আল্লাহু আকবার। বেশ, তো এই হচ্ছে সিচুয়েশন। যাই হোক, তো এই যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আদি মধ্যযুগ 1350 1500 ঠিক মধ্যম গ্রহণ করে। একদম এইভাবে বইয়ের পুরো নাম খেয়াল রাখতে হবে।
সুপর্ণা এভাবে এক্সামে ধরে ধরে বইয়ের নাম ধরে দেবে যে এটা কে লিখেছে, রাইটারকে, লেখককে, তোমার সেই হিসাবে কিন্তু মাথায় রাখা জরুরি। ঠিক আছে, আমি শুধু যখন বলছি সেটা সুপর্ণার জন্য অ্যাপ্লিকেবল না, মৃণাল তোমার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ওকে, যেটা আমি আগের দিন বলেছি খেয়াল রাখতে হবে ঠিক আছে। যে আমরা 500 বছর বাঁচবো না, তো অন্য লোকজনের মিস্টেক্স থেকে আমাদের শিখতে হবে, আর সেটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। কে বলে গেছে? আচার্য চাণক্য, তার কোন বইতে? সেই হিসাবে মাথায় রাখবে সবসময়, সারা জীবন, মরার আগ অব্দি। ঠিক আছে, এই জন্য আমি বারবার এগুলো বলছি, খেয়াল রাখো। আর এগুলোই কি করতে হবে, আমার কোটেশনে লিখতে হবে যাদবপুর এক্সামে, নাহলে খালি খালি নাম্বার দেবে না। বাংলা সবাই লিখতে পারে, যে টুতে পড়ে সেও বাংলা লিখতে পারে, আমি পোস্ট গ্রাজুয়েশনে লিখতে যাচ্ছি, তো এই সমস্ত স্ট্যান্ডার্ড দরকার। ওকে, খেয়াল রেখো। একদম ঠিক আছে। কোটেশনের কথা আমি বারবার প্রত্যেকদিন কেন বলছি, কোটেশন লিখলেই কোয়ালিটি বোঝা যায়। ঠিক আছে, কোটেশন গুলো খেয়াল রাখতে হবে। কোর্স মানুষের সাথে একদম আসলে ঠিক আছে, সুন্দর হাতের লেখা দেবে, বড় বড় করে আরেকটু বড় লিখো। ঠিক আছে সুপর্ণা, হাতের লেখা আরেকটু বড় করো। যে খাতা দেখবে, যেটা আমি বলে দিয়েছি, তার 25 বছর বয়স না, অলরেডি 55 বা 60 বছর বয়স, চোখে তার প্রবলেম থাকতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারণ তার কাছ থেকে আমার নাম্বার লাগবে। একদম চর্চার শব্দ এত বয়স। ঠিক আছে, আচরণ দেখো, আচরণ সংক্রান্ত সংকেত যখন লিখছো আন্ডারলাইনটা করে দাও, মানে ওটা কি অ্যাটেনশন ক্যাচ করার জন্য, যখন একটা ইম্পর্টেন্ট জিনিস লিখেছি আমরা, এটা হিসাবে আন্ডারলাইন করতে হবে। সুপর্ণা বুঝতে পারলে আমি কি বললাম? এই সমস্ত যখন জিনিসগুলো লিখবে তুমি আন্ডারলাইন করে রাখবে কিন্তু। কোনগুলো স্যার? এই যেরকম দেখো, এই যে চর্যাপদ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো আচরণ সংক্রান্ত সঙ্গীত, তো আচরণ সংক্রান্ত সঙ্গীত ওইটা লিখে তার নিচে আন্ডারলাইন করা। স্যার আমি কি অন্য কালি দিয়ে আন্ডারলাইন করবো? অ্যান্সার হচ্ছে না, যে কালি দিয়ে লিখছো সেই কালি দিয়ে। অত গাদা গাদা টাইম নেই পেন চেঞ্জ করার। ঠিক আছে, 1.5 ঘন্টা টাইম। ওকে, খেয়াল রাখতে হবে। খুবই আসলে ঠিক 25 সাল এটা কি লিখেছে? পুঁথি বানান কি? কয় রস্যু হয়? তো রস্যু কোথায়? পুঁথি বানান দীর্ঘ হয় না, রস্যু হয়। সাহিত্য পরিষদ না, পরিষদ, পরিষদ। সব আসে, পরিষদে এটা হয়, দ হয়। কি বলতে বুঝতে পারছো? হ্যাঁ, পরিষদ, হ্যাঁ। ওকে, প্রেশার বেশি করছে না, দীর্ঘিকার হয়। স্যার বইতে তো আমার রশ্মি আছে। বাংলা ব্যাকরণে এবার ফোকাস করো। বাংলা ব্যাকরণে কি আসছে, আমাদের উচ্চারণের উপর ডিপেন্ড করে যে কোথায় রস্বীকার হবে না দীর্ঘিকার হবে। উচ্চারণটা যদি খুব স্পষ্ট জোরে আসছে এইখানে, তো তখন হচ্ছে রস্বীকার আসে, আর যখন আস্তে করে আসে দীর্ঘিকার করে আসে। বাংলা ব্যাকরণ মনে থাকবে, করে ক্লাস 7-এ পড়েছি, 8-এ পড়েছি আমরা, মনে পড়ছে কোনটা কোন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তন্য বর্ণ, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তার উপর বেস করে ডিপেন্ড করে যে কোথায় রস্বীকার হবে, দীর্ঘিকার হবে, রস্যকার হবে, দীর্ঘকার হবে। খেয়াল করছে কথাগুলো আমি কি বলছি? মৃণাল মাথায় রেখো। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এইসব জিনিস ভুল করা যাবে না। পরিষদ বানান কি, এগুলো মাথায় রাখতে হবে। বঙ্গীয় বানান দীর্ঘিকার হয়। ওকে, রস্যকার তুমি এইভাবে লিখো কেন? রস্যকার এইভাবে হয়, এই এই যে আসছে, রস্যটা নিচে হবে, দীর্ঘটা এরকম হয়। রস্য কিভাবে লিখতে করে দেখো, ওটা বয়ের মতো মনে হচ্ছে যে ব ফলা লিখেছো। সুবর্ণা খাতা দেখা যাচ্ছে আমি কি বললাম? হ্যাঁ স্যার, কোনটা বলছিলেন? পুরাণ লিখেছো, পুরাণ বানান কি? তো বয়ের মতো দেখাচ্ছে নিচে, দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা জায়গায় রসুকার ওইরকম ভাবে লিখছো তুমি, রসুকার ভাবে কিন্তু দেখে না। এই যে পুঁথি লিখেছো, আবার সেই মনে হচ্ছে বয়ে লিখেছো, সাত দন্ত ছয় বয় আকার 10, এই ব ফলা মনে হচ্ছে। তো এগুলো করা যাবে না, ধরে কাটবে। আর এখানে কিন্তু যে ক্লাস 8-এর এক্সাম না, যে হ্যাঁ ঠিক আছে 3 বানানে 1 নাম্বার কাটবে, তা না, এখানে কিন্তু এই হবে, এইভাবে কাট হবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্লিয়ার? তোমার হাতের হ্যাঁ লেখা ভালো আছে, কিন্তু এই সমস্ত জিনিসে ফোকাস করো, নাহলে কিন্তু সমস্যা। ডক্টর ঠিক আছে, আপনি সুন্দর, বেশ দুটি বছর কম্পিউটার সাথে বেশি শিখতে হবে, দুটি ভালো চারটে বছর চিকিৎসা পাস করে ঠিক আছে, আমার তোমার সাথে
আচার্য না, আচার্য। আচার্য কি? আচার্য হয়। নিজে দেখো তুমি কি লিখেছো, এই সমস্ত জিনিস কিন্তু ভুল করা যাবে না, তাই না? চট্টোপাধ্যায় চয় বয় লিখেছো কেন? টয়তে এবার টান হয়, বসন্ত কিভাবে দেয়? চট্টোপাধ্যায়তে টয় বয় মনে হচ্ছে, চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো এখানে এইখানে তোমার সেই সব বানানটা দেখো ভুল লিখেছো। ব ফলা এইভাবে দেয়, রস্যু এইভাবে হয়, দীর্ঘ এইভাবে হয়। বেসিক জিনিসগুলো খেয়াল করো, ঠিক আছে? সাত যেরকম লিখছি আমরা, অঙ্ক ছয় বয়, তখন হচ্ছে বয় বয় আকার দেওয়া হয় সাত। ঠিক আছে, এইবার ধরো তুমি সৎ লিখছো, এই যে এই হচ্ছে সৎ। এবার ধরো সুর লিখছো, দন্ত স্বর রস্যু এইভাবে টান দিয়ে লিখতে হবে সুর, তাহলে বোঝা যাচ্ছে না এটা রস্যু হচ্ছে। তোমার রস্যু ব ফলা সব সেম হয়ে যাচ্ছে। পয়েন্ট বোঝা যাচ্ছে সুপর্ণা আমি কি বলছি? রস্যু ব ফলা সব সেম হয়ে যাচ্ছে তোমার। তো এই জিনিসগুলো কিন্তু করো না, ধরে কাটবে এখানে। মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখবে, ঠিক আছে? উনি ডক্টর, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ হুম হুম শহীদুল্লাহ এভাবে কিন্তু দেখা দরকার, এবং উনি খুবই খুবই গুরুত্ব মানে খ্যাতিনামা ভাষা সাহিত্যিক বাংলাদেশের। তো সেইটা মাথায় রাখা আমাদের দরকার। ওকে, এভাবে লিখবে মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পয়েন্ট গুলো বোঝার চেষ্টা করো আমি কি বলছি। হ্যাঁ 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 দেখুন, খ্রিস্টীয় বানান কি হয়? বাংলা ভাষায় সর্বদা প্রথমটা যদি রস্বীকার হয়, তারপরে দ্বিতীয়টা জেনারেলি দীর্ঘিকার হয়ে থাকে। বাংলা ব্যাকরণ মাথায় লেখো, মাথায় মনে করার চেষ্টা করো। জেনারেলি আমরা যেরকম লিখি, সাধারণত প্রথমটা শুধু রস্বীকার হয়, তারপরটা দীর্ঘিকার হয়। তো খ্রিস্টীয় বানান কি হয়? খ্রিস্টীয় জীবনেও দুটোই রস্যি হয় না, প্রথমটা রস্যি তারপরটা দীর্ঘি হবে। তো এইভাবে যে বাংলা ব্যাকরণ মাথায় রাখার চেষ্টা করো। বানান প্রচুর ভুল হচ্ছে তোমার। বাংলা তুমি যদি ব্যাকরণটা মাথায় রেখো, আমি ওর জন্য বলেছিলাম, মনে আছে অমল পালের বই পড়তে কতদিন? মনে পড়ছে বাংলা ব্যাকরণের যে বই, ঠিক আছে, যে গ্রামার বই যেটা বলে, বাংলা ব্যাকরণের বই কিন্তু পড়া শুরু করো। প্রচুর বানান তোমার ভুল হচ্ছে। গয় রস্যু তুমি গয় লেখা লিখছো, এই দেখো গয় গয় লিখছো। চর্যাপদ গানগুলি, গান গয় রস্যু হয় কিভাবে? এইভাবে রস্যু লিখে, এই যে হচ্ছে রস্যু। গুলি বানান কি? এই যে গয় রস্যু গয় রস্যি গুলি। তুমি কি লিখছো? গয় গয় লিখছো, গয় গয়, তার মানে কি? নিজে লেখো, যে কি লিখেছো, যে চর্যা গানগুলি লেখা হয়েছে। এরকম এই বললে কিন্তু দেখো এখানে বানানে এইভাবে কাটবে না, এভাবে ধরে কাটবে এখানে। ঠিক আছে, জিনিসটা বলো। তুমি কিন্তু এই না তুমি যে বানান জানো না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিছু কিছু ক্ষেত্রে তুমি বানান জানছো না, আর যেটাও লিখছো এখানে বানান কিন্তু ভুল হচ্ছে। পয়েন্ট বুঝতে পারলাম। তোমার হাতের লেখা খুবই ভালো, কিন্তু প্রেজেন্টেশন খুবই খারাপ, এবং প্রচুর বানান তুমি ভুল করো। তো এই জিনিসগুলো কিন্তু করো না, সমস্যা হবে। কোনোভাবে চান্স পেয়ে গেলেও তোমার সেমিস্টারে কিন্তু প্রচুর ধরে কাটা শুরু হবে। সুবর্ণা চান্স পেয়ে গেছি কোথায়? যাদবপুরে, কিন্তু পরে দেখা যাচ্ছে সেমিস্টারে ফেল করছে। কিসের জন্য? চরম বানান সে ভুল করে। তো এই জিনিসগুলো যাতে না হয়, প্রচুর টাইম আছে। সুবর্ণা, পয়েন্টগুলো বুঝতে পারছো আমি কি বললাম? খাতায় লিখে রাখো যে স্যার আমাকে কি কি জিনিসগুলো পর পর বললো, তো সেইভাবে জিনিসগুলো আমাদের এখানে মাথায় রাখা কিন্তু জরুরি, নাহলে কিন্তু হবে না। কথা বোঝা গেল সুবর্ণা? কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পয়েন্টগুলো কিন্তু লেখো, না হলে সমস্যা। ওকে, আশা করি যা যা ভুল হচ্ছে সেগুলো আমি পরপর লিখে দিয়েছি বোর্ডে। এইগুলো খাতায় লেখো, খালি শুনলে কাজ হবে না। হ্যাঁ স্যার বলছে আমি শুনে নিয়েছি, ও শোনায় কাজ হবে না। লেখো খাতায় এই কোন কোন জায়গাতে কি কি ভুল হচ্ছে, আর নেক্সট টাইম যেমন আমি লিখছি সেই ভুলগুলো যেন আমার পরবর্তীতে না হয়, এই জিনিসটা আমাদের হুম খেয়াল রাখা আবশ্যক। ঠিক আছে? আচ্ছা, লাস্ট উইকে কি কি পড়েছো যেখানে প্রবলেম হচ্ছে, যে স্যার এগুলো আমি বুঝতে পারছি না, এখানে আমার সমস্যা হচ্ছে বোঝাতে, বা এখানে আমি ধরতে পারছি না এখানে কি হবে, বা আমি লিখতে পারছি না, এই জায়গায় আমার সমস্যা আমার হচ্ছে, এরকম যা যা আছে তুমি আমাকে বলো। এগুলো বুঝতে স্যার, পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি স্যার, ইউনিভার্সিটি সিলেবাস গুলো একটু গ্রুপে দেবেন, মানে ইউনিভার্সিটি সিলেবাস গুলো না, এলসি। তোমার যে ইউনিভার্সিটির যে সিলেবাস না, ওই ফলো করো। সব ইউনিভার্সিটিতে সেম জিনিস রয়েছে, একটু আলাদা আলাদা, তাছাড়া কোনো কিন্তু নেই, সমস্যা নেই। তোমার যে গ্রাজুয়েশনে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেম অব্দি যা যা পড়েছো, ওটাই এন্ট্রান্সের সিলেবাস।
সব সিলেবাসেই সেম জিনিস, খালি শাফেল করা হয়। শাফেল মানে তো বোঝো, ধরো তোমাকে ফার্স্ট সেমিস্টারে যেটা পড়াচ্ছে অন্য জায়গায় সেটা থার্ড সেমিস্টারে পড়ায়, তোমার যারা সেকেন্ড হ্যাঁ সেমিস্টারে যা পড়াচ্ছে অন্য জায়গায় সিক্স সেমে পড়ায়। এই হচ্ছে ডিফারেন্ট। গ্রাজুয়েশনের সিলেবাস, স্নাতকের সিলেবাস সব ইউনিভার্সিটিতেই একই রকম। বোঝা গেল? তাহলে এন্ট্রান্সের সিলেবাস কি? এন্ট্রান্সে আমরা যা গ্রাজুয়েশনে পড়েছি স্নাতক স্তরে, সেই স্নাতক স্তরে আমরা যা যা পড়েছি সেটাই আমাদের সিলেবাস, আর সেটাই আমাদের ফলো করতে হবে। বোঝা গেল সুপর্ণা আমি কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে তোমার ইউনিভার্সিটি সিলেবাস তোমার কাছে আছে? হ্যাঁ ওটা আছে। একদম খুব ভালো কথা। এবার ওটা প্রিন্ট আউট করে দেয়ালে টানাও, এবং সেটা প্রত্যেকদিন মাথায় যেন ঘোরে যে কি কি আমার সিলেবাসে আছে, এবং বারবার বারবার সেটা আমার রিভাইজ করতে হবে। এবং কিভাবে? লিখিত ফরম্যাটে। তো তুমি খালি এই কটা জিনিস করেছো সারা উইক ধরে? স্যার আরো বেশি বেশি করব। হ্যাঁ, তো করতে হবে। দেখো সুপর্ণা, আরেকটা জিনিস বোঝো, দেখো যেটা আমি তোমাকে বলেছিলাম, আমরা এখানে পাস করতে যাচ্ছি না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আমরা পাস করতে যাচ্ছি না, আমরা টপ করতে যাচ্ছি। আমাদের 1 র্যাঙ্ক লাগবে, 2 র্যাঙ্ক লাগবে, তার জন্য আসছি। 2023-এ তুমি নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো, তাই না? 2023-এ হ্যাঁ হ্যাঁ। 24-এর যে ফার্স্ট র্যাঙ্ক আমার স্টুডেন্ট, ঠিক আছে? 23-এর যে ফার্স্ট র্যাঙ্ক আমার স্টুডেন্ট, যাও তুমি নাম খুঁজে পাবে, বিদ্যা ঘোষ এখন ফার্স্ট র্যাঙ্ক, তোমার এখানে পেশিতে আমার কাছে পড়তো। এবার যে ফোর্থ র্যাঙ্ক করে আমার স্টুডেন্ট, তারা কিভাবে চান্স পাচ্ছে? তো সেই হিসেবে বুঝতে হবে, একটু ফোকাস করতে হবে, খালি খালি হবে না। টাইম প্রচুর আছে, গাদা গাদা টাইম আছে তোমাদের সামনে, কারণ সবে এটা এপ্রিল চলছে, সেপ্টেম্বরে তোমার যাদবপুরের এক্সাম, প্রচুর টাইম আছে। কিন্তু যদি এখানে হার্ড ওয়ার্ক না করো খালি খালি আসবে না। এটা তুমি খালি বেশি রেজাল্ট বললাম, অন্য অন্য জায়গায় প্রচুর রয়েছে, রামকৃষ্ণ মিশনে, যাদবপুরে। চান্স পেলে তাদের সাথে সবার দেখা হবে, তোমাদের দেখাও হবে, বুঝতেই পারছো তো। জিনিসগুলো হার্ড ওয়ার্ক করে আসবে, খালি খালি আসবে না। তো যেগুলো যেভাবে বলছি সেগুলো ফোকাস করতে হবে। কলেজে গিয়ে কোনো লাভ নেই, ও যেখান থেকে যা পাস করারও হয়ে গেছে, যা নেবার 3 বছর তা নেওয়া কমপ্লিট। এখন নিজের উপর ফোকাস করো, খাতা তারা দেখবে না। এখানের জন্য তো আমাদের ফোকাস করতে হবে, আমি কি করে আরো ডাটা বা তথ্য মাথায় নিতে পারি, সেই তথ্যগুলোই আমাদের এখানে সুন্দর করে লিখতে হবে, সেটা হচ্ছে আমাদের কাজ। তোমার কোয়ালিটি আছে কিন্তু এখন, ঠিক আছে, তোমার লেখাও ভালো, হাতের লেখা খুবই ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে বানান তুমি চরম পরিমাণে ভুল করো। ঠিক আছে, হাতের লেখা খুব ভালো কিন্তু অসম্ভব বানান ভুল। তো এই জিনিসগুলো করা যাবে না। দেখো পোস্ট গ্রাজুয়েশনে এসে তোমার যদি আমাকে বানান শেখাতে হয়, তাহলে সেটা খুব খারাপ ব্যাপার। নেগেটিভ ভাবে নেওয়ার দরকার নেই। আশা করি তুমি বুঝতে পারছো আমি তোমাকে কেন বলছি। আমি ওর জন্য ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে দেখাচ্ছি যে তুমি রস্যকার লিখতে পারো না এখনো, ঠিক আছে, দীর্ঘকার তোমার করছে না, ছয় বয়ের মতো সব দেখাচ্ছে, রস্য দীর্ঘ, এখানে জিনিসগুলো খেয়াল করতে হবে। স্যার কোথায় আমি দেখতে পাবো? ওই যে যে বাংলা ব্যাকরণের যে বই আছে, তাড়াতাড়ি একটু নিয়ে নাও। তোমার নতুন আমি কিনতে বলছি না, পুরনো বইয়ের দোকানে চলে যাও, পেয়ে যাবে। তাদের বলবা যদি কোনো ভাই বোন থাকে 8-9-এ পড়ে, তাদের কাছ থেকে বাংলা ব্যাকরণের বই নাও। ওইটা নিলে যে যে তোমার বানান ভুল হচ্ছে, এগুলো সম্পূর্ণ ব্যাকরণগত ভুল, সম্পূর্ণভাবে ব্যাকরণগত ভুল তুমি করছো। তো সেই জিনিসগুলো কিন্তু করা যাবে না। পাওয়া যাচ্ছে আমি কি বললাম? রসিকা দীর্ঘিকা, রসিকা দীর্ঘিকা, এখানে রিকা রিকা ভুল হচ্ছে, ফোকাস দাও। ঠিক আছে, আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হ্যাঁ মাথায় রাখো। আচ্ছা, আর কি কি সমস্যা তুমি আহ ফেস করছো সেই জিনিসগুলো বলো, যে গত সপ্তাহে স্যার আমি এই জিনিসগুলো করেছি, এই জিনিসগুলো করেছি, এখানে আমি বুঝতে পারছি না, এখানে আমার সমস্যা হচ্ছে, এখানে এই বৃত্তান্ত, সেগুলো আমাকে বলো। স্যার গল্পের ওপর তো কোয়েশ্চেন আসে। হ্যাঁ বলো, গল্প থেকে কোশ্চেন আছে, হ্যাঁ বলো। ও গল্প থেকে কটা কোশ্চেন থাকবে তাই? না সেরকমটা না, গল্প উপন্যাসের ওপর তো কোয়েশ্চেন আসে, গল্প উপন্যাস। গ্রাজুয়েশনে এবার যা পড়েছো সেখান থেকে তোমাদের আসবে। কি কি ভাবে? ওই যে ফরম্যাটটা আমি যেটা পড়েছি, যেটা আগের দিন বলেছিলাম, মৃণাল মনে আছে? লেখকের কবে জন্ম, কবে পড়েছে, কি বই লিখেছে, সেই বই কবে প্রকাশিত হয়েছে, কি পুরস্কার পেয়েছে, যে যে উপন্যাসটা আমাদের সিলেবাসে রয়েছে তার মেইন মেইন চরিত্রগুলো কি কি, তাদের নাম কি, ঠিক আছে, এই যে যে টার্নিং পয়েন্ট যেগুলো আমি বলেছিলাম মনে পড়ছে, মেইন বিষয়বস্তুগুলো কি কি, আর তারপর হচ্ছে মোরাল বা নীতি কথা কি। এই যে যে ফরম্যাট, এই ছাঁচের উপর ফেলতে হবে। ছাঁচ পিঠে খেয়েছো তো? ছাঁচ পিঠে, ছাঁচ পিঠা যেটা বলে আমরা বাঙালিরা খাই, তো এই ছাঁচে, এই হচ্ছে ছাঁচ, যেটা আমি আগের দিন তোমাকে বলেছি, এই ছাঁচের উপর ফেলতে হবে। আর সেই ডাটাগুলো বা তথ্যগুলো মাথায় রাখতে হবে। তোমার উপন্যাস থাকুক বা ছোট গল্প থাকুক বা কবিতা থাকুক, যাই আমাদের আছে এই ছাঁচের উপর ফেলতে হবে, আর ওই ডাটাটা নিয়ে আসতে হবে এখানে মাথায়। আর সেটা বারবার বারবার লিখতে হবে। তুমি টুকলি করো, তুমি কপি পেস্ট করো, তুমি মাইক্রো করো, আমার কোনো যায় আসে না, কারণ আমি ডিফারেন্ট ফরম্যাটে চাই, যেটা আমি বারবার বলি। তুমি টুকলিও করতে পারো, কোনো সমস্যা নেই আমার, কিন্তু আমি লিখিত ভাবে চাই, সেটা হোমওয়ার্ক হিসাবে, এক্সামের জন্য না,
এক্সাম হলে গিয়ে না, এইখানে প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে? যে তুমি সারা সপ্তাহ ধরে দেখে দেখে লেখো, আমার কোনো সমস্যা নেই। তুমি মাইক্রো করো, আমার কোনো সমস্যা নেই। তুমি জেরক্স করো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি রিটার্ন ফরম্যাটে চাই, লিখিত ভাবে। কোন ভাবে করতে হবে স্যার, কোন স্টাইলে? ওই যেটা আমি এতক্ষণ বললাম, যে উপন্যাস আমার রয়েছে, লেখককে, কবে জন্মেছে, কবে মরেছে, কোথায় বাড়ি ছিল, কোন জায়গা দিয়ে পড়াশোনা করেছে, কি পুরস্কার পেয়েছে, এই যে যে হচ্ছে লেখকের ডাটা। আমি, তুমি নিশ্চয়ই আগের দিনও লিখেছিলে না মৃণাল? তোমরা তো লিখেছো নিশ্চয়ই, যেটা আমি আগেও বলেছিলাম। এই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে লেখকের ফরম্যাট। এইবার হচ্ছে আমরা আসি যে টেক্সটটা, টেক্সট মানে যেটা ধরো ছোট গল্প পড়ছো বা উপন্যাস পড়ছো, এখানে কোন আমার সময়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সেটা গেল। তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেটা আমি কথা বলেছিলাম, যে কোন জায়গা থেকে সেটা আসছে, ঠিক আছে? যে উপন্যাসটা রয়েছে, যে কোন সময়ের উপর ভিত্তি করে কথা বলেছে, ধরো অষ্টাদশ শতাব্দী বা নবম শতাব্দী, তো সেই উপরে সেটা তুমি লিখছো। মেইন মেইন চরিত্রগুলো কি হবে উপন্যাসে, ঠিক আছে? মেইন মেইন চরিত্রগুলোর নাম কি, তারা কি করছে, বেশ। এবার হচ্ছে তোমার মেইন বিষয়বস্তু কি, নেক্সট। তারপরে হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট কি, মানে কোন জায়গাটাতে ওই গল্প বা ওই যে যে উপন্যাসের জিনিসটা পুরো ঘুরে যাচ্ছে বা চেঞ্জ হচ্ছে। নেক্সট আসছে তোমার সমাপ্তি, যে পার্টটা আসছে তোমার মোরালটা বা নীতি কথাটা কি। এই যে পদ্য বা আমি উপন্যাস করলাম, এখান থেকে নীতি কথাটা কি আসছে, এই হচ্ছে টোটাল জিনিস তোমার এখান থেকে খেয়াল করতে হবে। এই ওয়েতে নামাতে হবে। তাহলে মানে কি, আমি বারবার বারবার রিডিং দিলেই আমার এই ডাটাগুলো পেয়ে যাবে। স্যার আমার কি গাদা গাদা বই কিনতে হবে? কোনো দরকার নেই। যা বই আছে, প্রচুর বই আছে, একটা বইও কিনবে না। বই কিনলে ফেল করবে, কথা বোঝো। বই কিনলে ভাবে একটু বই একটু খুলে খুলে দেখি, কারণ তো দরকার নেই। যেটা আমি বারবার বলছি, আমি সেলফি তুলতে আসছি না যে হ্যাঁ আমি 50টা বই কিনেছি ভাই, এই দেখো আমি সেলফি দিচ্ছি, তা না। আমার ডাটাটা দরকার, যেটা আমার সিলেবাসে আছে। তার মানে কি, আমার কি কি গদ্য আছে, আমার কি কি পদ্য আছে, আমার কি ছোট গল্প আছে, সেই জিনিসগুলো আমার বারবার বারবার 4-5 বার পড়তে হবে। এবং বারবার পড়লেই সেই ডাটাটা তুমি এখান থেকে নিতে পারবে। কোন হিসাবে ডাটাটা, এই যেটা আমি বললাম। তারপর সেটা ধরে লিখতে হবে। যেটা কোথায় লিখতে হবে স্যার? খাতায় না, A4 সাইজ পেপারে, ঠিক আছে? A4 সাইজ পেপারে, যেটা এই যে তুমি কিন্তু খাতায় লিখেছো, আমি তোমাকে বলেছিলাম কি A4 সাইজ পেপারে লিখতে, তাই না? এক্সাম হলে A4 সাইজ পেপার দেবে, খাতায় লেখা বন্ধ করো। বুঝতে পারলে সুপর্ণা? A4 সাইজ পেপার হুম। লিখে, এই যে চারিদিকে মার্জিন দিয়ে, তুমি কিন্তু মার্জিনও দাও না, যেটা আমি বলছি। একটা আঙুল তুমি কি, আমি তোমাকে কি বলেছি, এই যে 1 ইঞ্চি করে মার্জিন দিতে। তুমি যদি মার্জিনটাতে নাম্বার দেওয়ার জায়গা না থাকে, তুমি কি করে সবাই আশা করো নাম্বার দেবে তোমাকে? মার্জিন গুলো কিসের জন্য দেওয়া হয়? যাতে তারা নাম্বার দেওয়ার জায়গা থাকে। পয়েন্ট বুঝতে পারছো? এটা বাড়ি বসে লেখার হ্যাঁ। জিনিস না, আমি এক্সাম হলে লিখছি। মাথায় রাখতে হবে, আমি যাদবপুর প্রেসিডেন্সির ক্যাম্পাসে রয়েছি, আমি বিশ্বভারতী ক্যাম্পাসে রয়েছি, আমি রামকৃষ্ণ মিশনে আমার টপ করতে হবে। রামকৃষ্ণ মিশনে আমার 1 র্যাঙ্ক করতে হবে। তো সেটা মাথায় ভাবতে হবে, আমি রামকৃষ্ণ মিশনে এক্সাম হলে দিচ্ছি। তো তখন তুমি A4 সাইজ তারা পেপার দেবে, সেখানে লিখিত জিনিস হবে। এসে লিখতে দেবে, রচনা লিখতে দেবে, প্যারাগ্রাফ লিখতে দেবে। তো সেই হিসাবে আমার ওই A4 সাইজে দিয়ে ওই ফরম্যাটে আমাদের সেই হিসাবে প্রতিদিন লেখা প্র্যাকটিস করা দরকার। তোমার হাতের লেখা ভালো আছে, কিন্তু এইভাবেই না লিখলে হবে না। পয়েন্ট ক্লিয়ার হলো সুপর্ণা? যে কোনভাবে হ্যাঁ জিনিসটা স্যার, হ্যাঁ। লিখতে হবে, গদ্য বা পদ্যে কোনভাবে। স্যার আমি কি এগুলো কোথায় পাবো? তোমার টেক্সট বইতে এগুলো আছে। সেই বই যেটা তুমি বলছো যে বইটা তোমার কাছে আছে, ওর মধ্যেই পেয়ে যাবে। বাকি কোনো স্যার এক্সট্রা বই কিনতে হবে না, ভুল করেও না। স্যার আমার বান্ধবী বলছে ও ওইটা পড়ছে, আমার বান্ধবী ওই বন্ধুর কাছে পড়ছে, ওখানে এই সাজেশন দিচ্ছে। সাজেশনে করলে ফেল করবে। সাজেশন যদি করো তুমি ফেল করবে, তুমি কাল থেকে ক্লাস জয়েন করার কোনো দরকার নেই, ঠিক আছে? সাজেশন করলেই ফেল করবে, এন্ট্রান্স সাজেশনের জায়গা না। এন্ট্রান্স হচ্ছে তারা একদম স্বর বলে না, যেটা দুধ গরম দিলে যেটা স্বর আসে, সেই স্বরটা নিতে চায়। তো তোমরা হচ্ছে সেই স্বর হবে, মানে একদম বেস্ট যারা তাদের নেবে, তার জন্য হচ্ছে এন্ট্রান্সটা। ওই যারা পাস করে ওই ওই অব্দি হচ্ছে শেষ। ওই 40% 50% পায়, তাদের জন্য এইসব জায়গা না। তাদের জন্য ওই যে রামকৃষ্ণ মিশনের সামনে গিয়ে সেলফি অব্দি ঠিক আছে, ভেতরে ঢোকা লাগবে না, ঠিক আছে? তো এই যে জিনিসটা খেয়াল রাখা দরকার। তো এই কারণে যখন আমরা করছি, এই ফর্মাটটা আমাদের ফোকাস করতে হবে। আমি আবার বলছি, দেখো, লেখকের পরিচিতি গেল, কবে জন্মেছে, মারা গেছে, কোথা থেকে পড়াশোনা করেছে, কি কি পুরস্কার পেয়েছে, ঠিক আছে? এই দুটো দরকার, লেখক পরিচিতি। লেখক, লেখিকা বা তোমার এমনি নাটক নাট্যকার, ঠিক আছে? বা কবি হোক, যাই হোক। তারপরে আসলে গল্পে বা ছোট গল্পে বা উপন্যাসে এই ফরম্যাটটাতে ফলো করতে হবে। তারপর সেই হিসাবে আমাদের সারমর্মটা করা দরকার। এটাকে কি বলে শর্টে? সারমর্ম বলে। এই সারমর্ম ফরম্যাটে আমাদের লিখতে হবে। কোন কোনগুলো স্যার? যেইগুলো আমাদের সিলেবাসে রয়েছে। বোঝা গেল? ক্লিয়ার সুপর্ণা? বুঝতে পারলে আমার কথাটা? শুনতে পাচ্ছ তো? এই ফরম্যাটে হচ্ছে আমাদের লিখতে হবে। এক্সট্রা কোনো বই দেখার দরকার নেই, এক্সট্রা আলাদা কোনো বই কেনারও দরকার নেই। কিন্তু যেতগুলো আমাদের টেক্সটে আসছে, স্যার আমি তো সেমিস্টারে সাজেশন করেছিলাম, স্যার ম্যাম আমাকে দিয়েছিল, সেটা ভুলে যাও। এখানে ওটা করা যাবে না। এখানে যতগুলো টপিক আমাদের ছিল, গদ্য, পদ্য, কবিতা, নাটক, যা যা ছিল প্রত্যেকটার ক্ষেত্রে এই সেম
ছাঁচে আমাদের ফেলতে হবে এবং তার সামারিটা করতে হবে, এবং সেই জিনিসটা তোমার দেখো 6 সেমেও তোমার কাজে লাগছে, এবং যেটা তোমাদের সামনে রয়েছে তাই না 6 সেমিস্টার, আর তোমার এখানে ফাইনালে এক্সামে তোমার এন্ট্রান্সেও কাজে লাগবে। এই ফরম্যাটে কিন্তু ফোকাসটা করতে হবে। সুপর্ণা ক্লিয়ার হলো কথাটা আমি কি বলছি? বোঝা গেল? না হলে খাতায় লিখে নাও, তাহলে আর ভুলবে না। খাতায় তুমি লিখে নিতে পারো তাহলে কিন্তু সুবিধা হবে। খাতায় লিখে দাও, না হলে প্রবলেম। ওকে, যে কোন কোন ফরম্যাটে আমার লেখা দরকার, যেটা আমি আগের দিনও দেখিয়েছি। আর এগুলো সব A4 সাইজে করবে, কারণ এক্সামের আগে ওই জিনিসগুলো তো তোমার রিভাইজ দিতে হবে তাই না? তো রিভাইজ দেওয়ার জন্য এগুলো যখন A4 সাইজে লিখবে, তখনই তোমার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তুমি সেগুলো একবার পাতা উল্টে উল্টে রিভাইজ দিতে পারছো। আর তুমি যদি খালি পড়ে যাও তাতে কোনো কাজ হবে না, মনে রাখতে পারবে। বোঝা গেল সিস্টেম? যে যে প্রবলেম হচ্ছে স্যার, ক্লিয়ার হলো? আর কি কি প্রবলেম হচ্ছে হ্যাঁ বলো। বলছি যে যাদবপুরে কত নাম্বারের এক্সাম হয় অল টোটাল? 140 এসে, 20 প্যারাগ্রাফ, 20 আনসার কম্বিনেশন, আর 20 ছোট ছোট শব্দ, এই মানে ছোট 40, 50, 60, 70, 80, 90, 100, 1.5 ঘন্টার এক্সাম। আমি বলেছিলাম আগে দিন, তুমি তো লিখেছিলে বোধহয়, না তোমরা তো লিখেছো, আমি তো আগেও বলেছি। লিখেছিলাম। বলছি 100-র মধ্যে কত মানে পেতে র্যাঙ্ক করতে হবে তবুও মানে মানে কত পারবো? পেতে হবে দেখো, এগুলো ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। বিনা তো তাও মোটামুটি তুমি যদি তোমার ক্যাটাগরিতে 60% এর উপরে পাও, শিওর শর্ট পেয়ে যাও। 70, মানে তোমাদের 75, যার যার ক্যাটাগরি আছে। হ্যাঁ বলো। বলছি 70 থেকে 75 কি 80 এইরকম পেলে হয়ে যাবে স্যার? একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। 70 থেকে 75 বা 80? না না, ও পাবে না, ও দেবে না। রবীন্দ্রনাথ লিখলেও নাম্বার দেবে না, দেখো এন্ট্রান্সও জায়গা না। ঠিক আছে, এখানে তো এমসিকিউ না, দেখো জিনিসটা বোঝো না, যাদবপুর এমসিকিউ না যে তুমি হ্যাঁ ঠিক আছে আমি 50টা কোশ্চেন 50টাই কারেক্ট আমি 100 পেয়ে গেছি। এখানে রিটেন এক্সাম হচ্ছে, তো তার জন্য তুমি জীবনেও পাবে না, আমি দেবো না তোমাকে, তুমি কি করবে? রবীন্দ্রনাথ উঠে এসে লেখে তাও হবে না, আমি দেবো না, কথা হচ্ছে তাই। এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য দাদা ভাই জেনারেলি মৃণাল, তুমি যদি 60% উপর পাও একদম শিওর শট তুমি পেয়ে যাবে, সে যে ক্যাটাগরি হোক না কেন, তোমার জেনারেল হোক, তোমার এসসি হোক, এসটি হোক, পিএইচ হোক, যাই হোক। আচ্ছা, ওবিসি ক্যাটাগরি কিন্তু এখন নেই, যেটা আমি তোমাদের প্রথমে জানিয়েছি না, তোমাদের তো বলে দিয়েছি। হ্যাঁ স্যার, ওবিসি ক্যাটাগরি এখন কোনো ক্যাটাগরি নেই। ঠিক আছে, এখন জেনারেল, এসসি, এসটি, পিএইচ। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু পড়বে। ওকে, তো এবার যার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি হিসাবে খেয়াল রাখো। ঠিক আছে, অন্য ক্যাটাগরিতে কি হচ্ছে তোমার কোনো যায় আসে না, কারণ তোমাকে জাজ করা হবে তোমার ক্যাটাগরির উপর বেস করে। ঠিক আছে স্যার, তাও মোটামুটি আমার ক্যাটাগরিতে কত হতে পারে? তো 60% এর উপরে তুমি যদি পাও শিওর স্যার তোমার হিসেবে হতে হবে। মাথায় রাখতে হবে আমার যাদবপুরে 60% পেতে হবে। স্যার তাহলে বাকি জায়গাগুলো তো এমসিকিউ, তো ওখানে কি আমার 100 পাওয়ার 90 পাওয়ার চান্স আছে? তো অ্যান্সার হচ্ছে বলছি যেরকমই কোশ্চেন। হ্যাঁ বলো। বলছি যে প্রত্যেক ইয়ারে তো অন্য অন্য কাট অফ দেয়, যেমন এর আগের ইয়ারে জেনারেলদের কম হয়েছিল, এসসি এসটি হাই কাট অফ দিয়েছিল, ওই রকম তো হয় প্রত্যেকবারে যখন যেমন কাট অফ ওঠে। হ্যাঁ, এক এক বছর এক এক রকম হয়, বুঝলে, ওইভাবে বলা যায় না। কিন্তু জেনারেলি ধরা হয় তোমার যদি 60% উপরে থাকে তুমি শিওর শট পেয়ে যাবে, পয়েন্ট হচ্ছে না। আমি হচ্ছে সেইটা বলছি, এটা হচ্ছে যাদবপুরের ক্ষেত্রে। আর প্রেসিডেন্সি, রামকৃষ্ণ মিশন, তারপরে তোমার আলিয়া ইউনিভার্সিটি বলো বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি বলো, ওখানে কোশ্চেনই এমন করবে ও তুমি পারবে না অ্যান্সার, মানে তোমার 60% উপরে উঠবে না জীবনে। ঠিক আছে, এমসিকিউ গুলো তো স্যার, তো এমসিকিউ তো সব যদি আমি ঠিক করে দিতাম তো 100 পেয়ে যাবো। তো দেখো কোশ্চেন এমনই করা হবে তুমি পারবে না, তো তারা বলদ না। ঠিক আছে, তারা জানে যে এমনই কোশ্চেন করা হবে যে তুমি পারবে না। তো তার জন্য ওরকমই মোটামুটি যদি 55 বা 60% উপরে থাকে, তাহলে তোমার চান্স শিওর শট হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। বুঝতে পারলে? তো মাথায় আমার রাখতে হবে যে আমার ক্যাটাগরিতে আমার 60% উপরে রাখতে হবে। আর কটা কি সিট সেগুলো তো আমি তোমাদের জানিয়েছি তাই না, যেটা আমি আগে দিনের ক্লাসে তোমাদের জানিয়ে দিয়েছি। তো খেয়াল আছে খবর না, যেগুলো কিন্তু আমি শেষে বলেছি যে কোন কোন ইউনিভার্সিটিতে কটা সিট আছে, তো সেটা তো তোমার পুরোপুরি মাথায় রয়েছে। তো তার জন্য আমাদের ফোকাস করা হচ্ছে কনসেপ্টে, মানে যেই যে জিনিসগুলো আমাদের টেক্সটে আছে সেই জায়গাতে হচ্ছে আমাদের এখানে ফোকাসটা করা দরকার, তাহলে আমরা সেইভাবে জিনিসগুলো পাবো। ওকে, আর এখানে টাইমে ফোকাস করো, লেখার সময় ফোকাস করো, যে আমি কত সময় ধরে লিখছি। তুমি কিন্তু এটা লেখোনি সুপর্ণা, তুমি কিন্তু কতক্ষণ ধরে লিখেছো তা আগে আমাকে এখানে লেখোনি, কতগুলো শব্দ লিখেছো তাও কিন্তু লেখোনি, যেটা আমি কিন্তু বলেছিলাম, খেয়াল আছে? ওটা লিখতে হবে উপরের দিকে। কিন্তু তুমি এখানে কয় নম্বর পেজ তুমি সেটা লিখেছো, সেটা খুব ভালো কথা, কিন্তু তুমি কিন্তু ওটা লিখোনি। আমি হেভি লিখলাম টাইমটা কিন্তু 3 ঘন্টা ধরে। হ্যাঁ, কতক্ষণ ধরে তুমি গাদা গাদা টাইম নেই আমার।
1 ঘন্টা 30 মিনিট। তো তার জন্য যখনই কিছু লিখছো, কতক্ষণ ধরে তুমি লিখছো সেই জিনিসটাই ফোকাস করা দরকার। বোঝা গেল? ঠিক আছে, এবার হচ্ছে ওয়ার্ড লিমিটেড। ওয়ার্ড লিমিট মানে শব্দ সংখ্যা। কতগুলো আমি গাদা গাদা জিনিস লেখার জায়গা নেই এখানে, কারণ এখানে তোমার শব্দ সংখ্যা দিয়ে দেবে। যেরকম রচনা যখন আমরা লিখছি 1000 শব্দ, সুপর্ণা শুনতে পাচ্ছ? রচনা যখন আমরা লিখছি 1000 শব্দের মধ্যে আমাদের লিখতে হবে। এখন তুমি যদি এইভাবে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি পারবে না। স্যার আমার কমন এসে আমি হিবি লিখে দিয়েছি 1200, কিন্তু আমি পরে আমি তোমার নাম খুঁজে পাচ্ছি না, কারণ তুমি এসএসসি 0 পেয়েছো, কারণ বেশি বোঝার জন্য। কমন এসে আমি হেভি লিখে দিয়েছি, এটা বেশি বোঝার জায়গা না। তারা টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছে, ওটা তুমি ফলো করার জন্য। ঠিক আছে, আমি কমন পেয়ে গেছি, আমার পড়া জিনিস বেড়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে আমি পড়েছি, হেভি লিখে এসেছি স্যার, কিন্তু তোমার নাম্বার আমি 4th লিস্টেও খুঁজে পাচ্ছি না। কারণ হচ্ছে এটা, কারণ তুমি এসেতে 0 পেয়েছো। পয়েন্ট বোঝা যাচ্ছে মৃণাল? এই কারণ কিন্তু Okay, শব্দ সংখ্যা তারা প্রতিটা প্রশ্নে দিয়ে দেবে, এসেতেও দিয়ে দেবে, প্যারাগ্রাফে দিয়ে দেবে, আনসার কম্প্রেশন ওখানেও থাকবে, আর ছোট প্রশ্নেও থাকবে। ছোট কোশ্চেনে 100 শব্দ থাকবে, শব্দ সংখ্যা 100। মৃণাল শোনা যাচ্ছে কি বলছে? এই জিনিসগুলো খুব ভালো করে হ্যাঁ স্যার, মাথায় হ্যাঁ রাখুন। একদম, এইখানে কিন্তু বেশি বোঝার হলে সমস্যা। তো সেই ভাবে এই জিনিসগুলো কিন্তু ফোকাসটা করা দরকার, না হলে প্রবলেম হবে। বোঝা যাচ্ছে? তো এই পার্টে জিনিসগুলো কিন্তু খেয়াল করো, না হলে হবে না। আচ্ছা গেল। ওকে, হ্যাঁ এই জিনিসগুলো আবার বুঝতে পেরেছো। আশা করি ক্লিয়ার হলো তোমার নাম্বারের ব্যাপারে, আর অন্যান্য যে পার্ট আমি বললাম সেটাও তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আচ্ছা পয়েন্ট ক্লিয়ার হলো। আচ্ছা মৃণাল, এবার আমি দেখি ফোকাস করি মৃণাল কি বলেছো। মৃণাল কি এখান থেকে স্টার্ট হয়েছে? মৃণাল এই যে 20, 4, 25 এটা না? না স্যার, আরো আগে ইয়েস্টারডে, আরেকটা হয়ে আচ্ছা আছে। সানডে সহজ থেকে পাঠ রিডিং থেকে পাঠিয়ে, স্যার, সহজ পাঠ থেকে, সহজ পাঠ। কিন্তু সব তোমার মতামত দিয়েছে। ইয়েস্টারডে যেটা পাঠিয়েছে 22, 4, 22 তো আসবেই। তো দেখি শুরু করা যায়, বুঝতে পারছি। সমরের প্রচুর সমালোচনামূলক বিশেষ কিছু এটা উপন্যাসের দিক থেকে। ওর আরো ওর আরো ওর আরো একটা আগে আছে দেখুন স্যার, আর একটা ইয়ে দিয়েছি, মোট দুটো ইয়ে দিয়েছি শিশু সাহিত্য নিয়ে সমালোচনা এটা, স্যার। এগুলো কি করেছে আমি বুঝতে পারছি না। একজন দেখো বারবার আমি বলি যখনই ক্লাসে জয়েন করবে সেই সময় স্যার ওরা আরো আগে দেখুন স্যার, ওরা আরো আগে তৎকালীন সমাজ ব্যবস্থা, 16/4/25 স্যার, ডেট আছে 16/4/25, ডেট আছে স্যার 16/4/25। হ্যাঁ আমি বুঝতেই পারছি না কোথা থেকে। আজকে যেগুলো পাঠিয়েছি ওইটাই কি, নাকি স্টার্টে কালকে যেটা সেগুলো? হ্যাঁ স্যার, না না, কালকে থেকে যেটা 16/4/25 থেকে। হ্যাঁ 16, 4 ওখান থেকে শুরু, তাই? হ্যাঁ হ্যাঁ এটা তো 18 দেখতে পাচ্ছি আমি, 17, আচ্ছা 16, 4, আচ্ছা আচ্ছা 16, এবার পেয়েছি সহজ পাঠ। ওকে ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ পেয়ে গেছি। বেশ বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ আমাদের ছোটবেলায় এটা কিসের দিকে হচ্ছে, কিসের ভূমিকা? স্যার, সহজ পাঠের উপর থেকে লিখেছি। সেটাই ইংলিশ পেপারে বার হয়েছিল। আমাদের পারফেকশনে যেতে হবে। এইখানে তুমি এই যে রবীন্দ্রনাথ লিখেছো খুব ভালো কথা, জন্ম কবে মৃত্যু কবে ব্র্যাকেটে লিখে আন্ডারলাইন করতে হবে। একবারই করতে হবে এক একটা কোশ্চেনে যখন আমরা লিখছি। সুবর্ণা বোঝা যাচ্ছে গুরুদেব সম্পর্কে যখন আমরা লিখছি, রবীন্দ্রনাথ ঠাকুর ভাবে লিখবে না, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, রেসপেক্টের ব্যাপার আছে। তুমি মনে মাথায় চায়ের দোকানে যে আড্ডা দিই তার সাথে আমি কথা বলছি না। আমরা কথা বলছি কবি। গুরুদেবকে নিয়ে। তো তাহলে সেই জায়গাটায় তোমার এখানে রেসপেক্টটা খুবই দরকার। এখানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ব্র্যাকেটে, এখানে তোমার সেই হিসাবে 1861 আসছে, আর ওখানে 1941 মনে পড়ছে ডেট। হুম হ্যাঁ, খালি ইয়ারে কাজ হবে না, ইয়ারও সবাই জানে, মান সহ এবং তারিখ সহ। ঠিক। কথা ক্লিয়ার হলো? মৃণাল কি বলছি আমি? হ্যাঁ স্যার, একবার এটা এক একটা কোশ্চেনে একবারই লিখতে হবে এটা, জন্ম কবে মৃত্যু কবে, এবং সেটা লিখে তার আন্ডারলাইন করা। তার মানে কি এক্সাম্পল বুঝে গেল, এই 2-4 লাইন পড়াশোনা করে এসছে। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে দরকার। সুপর্ণা ক্লিয়ার? ঠিক আছে। হুম এখানে নতুন দেশের সঙ্গে
কাঠাতে হতো না, কাটাতে হতো, কয়াকার টয়াকার। তো ফয়েজ বউ দেখাচ্ছে কেন? ঠিক আছে, হাতের লেখায় ফোকাস করো। আর এই জেল পেন দিয়ে তুমি লিখছো কেন? এটা কি জেল পেন? স্যার ওই পেন দিয়ে আমি লিখি, ও পেন ছাড়া আমি লিখতে পারি না আমি। হ্যাঁ, ওই পেন ছাড়া আমি লিখতে পারি না। আর এক্সাম হলে মানে ওই ওই এক্সাম হলে এই যে 4 টাকা করে পেন পাওয়া যায়, ওই পেন দিয়ে যাও করে লিখে দিয়ে দিই। আমি না জেল না, পেন ছাড়া দাম লিখতে করার পারি না। ব্যাপার না, জেল পেন দিয়ে লেখো নাকি সবসময়? হ্যাঁ স্যার, সেল পেন, হ্যাঁ। সেল পেন দিয়ে লেখা বন্ধ করো। সেলো পেপার 0.5, 5 টাকা দাম নেবে বা 8 টাকা দাম নেবে। আচ্ছা, পেন আমি দেখে দিচ্ছি। এই পেনে লেখা প্র্যাকটিস করো, এই পেন দিয়ে লেখা শুরু করো। মোটা কাগজ দেবে না, দেখা যাচ্ছে। সেলো গ্রিপার হ্যাঁ, হ্যাঁ, 0.5, না পেনটা দেখে নাও। স্যার হেভি দাম নাকি? না, 10 টাকা দাম। ঠিক আছে, বাজারে যাবে, এই পেনে লেখা প্র্যাকটিস করো, স্পিড আসবে। আমাদের স্পিডের দরকার, আমরা পাস করতে যাচ্ছি না, আমরা টপ র্যাঙ্ক করতে যাচ্ছি, মাথায় রাখবেন। ঠিক আছে, এই যে আমি পেনও দেখিয়ে দিচ্ছি, লিখে নাও। পেনের নাম সেলো গ্রিপার্ড 0.5। ঠিক আছে, এই যে তুমি এই যে স্যার লিখেছো। ওই পেন লিখে হ্যাঁ, লিখে প্র্যাকটিস হয়ে গেছে, আর ছাড়তে পারছি না। হ্যাঁ, স্যার বলছি ওই পেন লিখে প্র্যাকটিস হয়ে গেছে, আর ছাড়তেও পারছি না ওই পেনটা। যখন ওই ওই না না, এমনি আধার পেন করছি তখন তুমি দেখো মানে যে জ্বলে জ্বলে হাতে যাচ্ছে, তোমার লেখায় তুমি যখন লিখেছো ম্যাক্সিমাম জায়গায় জ্বলে জ্বলে যাচ্ছে, মানে কালি বেরিয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। জল ধরো, না স্যার, ওই কর্মকাণ্ডে জল পড়লো, ভিজে গেলে তো শেষ হয়ে যাবে তোমার খাতা। হ্যাঁ, জল পড়েছিল, মানে জল খাচ্ছিলাম, জল পড়েছিল। তো পড়বে তো, এক্সাম হলেও পড়বে, সকলে হয়ে গেছে সিট। কিন্তু এমনি এই পেনের জীবনে হবে না। পয়েন্ট বোঝার চেষ্টা করুন, অনেক কনসিকুয়েন্স মাথায় রাখতে হয় মৃণাল। ঠিক আছে, কারণ এখানে হ্যাঁ, হ্যাঁ। অনেক ব্যাপার রয়েছে, তাই না? তো এগুলো খেয়াল করো। আর এটা তো আমি খালি পেন চেঞ্জের কথা বলছি। ঠিক আছে, এই পেনটা তুমি কিন্তু ইউজ করা শুরু করো। এই যে তুমি ম্যাক্সিমাম জায়গায় কালি বেরিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ওকে। সমাজের বস্তু কিন্তু একসময়, আচ্ছা, রাজনৈতিক ভাবনা কিন্তু ঠিক আছে, রাজনৈতিক একসময় রাজনৈতিক বিষয়ে জেনে বোঝার তোমার। এইবার দেখো, এবার আলাদা আলাদা করে এখন আর লিখো না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছিলাম যে তোমার কি মতামত। ঠিক আছে, বা তুমি কি ভাবছো, কি বা সমালোচনা, তুমি হুম। যে জিনিসগুলো, এগুলো মনে মনে মাথায় রেখে নেবে। এটা লিখবে না। সুপর্ণা, বুঝতে পারলে যে পয়েন্টগুলো আমি বলেছিলাম? এটা তোমাদের বোঝানোর জন্য আমি বলছিলাম। ওটা এক্সাম হলে অ্যান্সার স্ক্রিপ্ট ভাবে লিখবে না, প্যারা দিলেই এক্সামিনার বুঝতে পারবে যে এখানে নতুন কিছু একটা শুরু হচ্ছে। তখন তুমি সেই হিসেবে শুরু করার দরকার। তারা লাইন পড়েই নাম্বার দেবেন, খালি খালি তারা পেজ গুলো নাম্বার দেবেন। ঠিক আছে, এটা সেমিস্টার নয়। আমার সময় বলছি, আমার সাথে খুব বড় কথা। দেখো, এই লাইন লেখার এবার কোনো দরকার নেই যে আমার, তুমি লিখেছো আমার মতে সমরেশ বসু বাংলা সাহিত্যের খুব বড় মাপের একজন ছিলেন বলে আমার তো মনে হয় না। এক্সামে আমাদের ওয়ার্ড লিমিট রয়েছে মৃণাল। এটা, এই ডায়লগটা কিন্তু পুরো ফালতুই আসছে, যেটা কোনো মিনিংলেস। পয়েন্ট বুঝতে পারছো সুপর্ণা? জিনিস বোঝো যে এটা, কারণ আমাদের এখানে শব্দ সীমা দিয়ে দিচ্ছে। তো শব্দ সীমায় যেটা দরকার নেই আমরা লিখে কিন্তু খালি খালি শব্দ নষ্ট করতে পারি না। পয়েন্ট বোঝা গেল মৃণাল? কি বলছি, এই জিনিসগুলো লিখবে না, টু দা পয়েন্টে লিখবে। এবার দেখো, যেটা আমি আগে বলিনি, আমি তোমাদের এতদিন সিস্টেম বলেছি, এইবার হচ্ছে টু দা পয়েন্টে ফোকাস করতে হবে যে এক্সামে আমার কি চাইছে বা এখানে প্রশ্নটা কি চাইছে, শুধুমাত্র তাতে আমার ফোকাস করতে হবে। শুধুমাত্র তার সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে সেই সমস্ত তথ্যই আমাকে এখানে যুক্ত করতে হবে, বাকি জিনিস যুক্ত করার কোনো মানে নেই। কারণ তাতে আমার ওয়ার্ড লিমিট বেশি হয়ে যাবে এবং আমার সময়ও কিন্তু অত টাইম নেই। পয়েন্ট বুঝতে পারলে আমি কি বললাম সুপর্ণা? যখনই যে ধরনের আমরা টপিক থেকে লিখছি শুধুমাত্র সেই বিষয়ের উপর আমরা ফোকাসটা করব, অন্য জিনিস আমরা ফোকাস করব না। আর যেগুলো ইউজলেস জিনিস, হ্যাঁ, যেরকম বাংলা সাহিত্যে ওনার অবদান অত্যন্ত অপরিসীম, এটা কোনো ফালতু কথা, এর কোনো দরকার নেই। বাংলা সাহিত্যে ওরকম উনি একদম অমূল্য সম্পদ ছিলেন। ফালতু জিনিস কি বললাম আমি? কারণ টু দা পয়েন্টে যতটুকু দরকার যে যে কথাগুলো, সেগুলোই লিখতে হবে, কারণ এতে আমার শব্দ খেয়ে যাচ্ছে। মৃণাল, পয়েন্টটা বুঝতে পারছো সুপর্ণা আমি কি বলছি? তো এই সমস্ত জিনিসগুলো ভুল করেও করবেন। ঠিক আছে, যেমন এই যে যেরকম, এই যে আমার মতে সমরেশ বসু বাংলা সাহিত্যে খুব বড় মাপের একজন ছিলেন না। ঠিক আছে, এই যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। রাজনীতির দিক থেকে ঠিক তেমনি ওর দিকে দেখছিলাম। তুমি হাতের লেখায় ফোকাস করো, এত পেঁচিয়ে আর এত ছোট ছোট করে লিখেছো। তিনি একটি গ্রাম বাংলা, ঠিক আছে, কি কি শব্দ ব্যবহার করছো সেটা অত্যন্ত তথ্যবহুল হওয়া দরকার এবং সেটা শ্রুতি মধুর হওয়া দরকার। ঠিক আছে,
একটা না, একটি লিখো। সাহসী কথা, সাহসীদের দীর্ঘিকার হয়, রস্বীকার না। সাহসী, ঠিক আছে। ঠিক, পয়েন্টগুলো বুঝতে পারছো, ওই জিনিসগুলো কিন্তু এখানে ফোকাস করো। এই যে আবার প্রথম লাইনে রাখার কোনো দরকার নেই যে সমাজ সম্পর্কে আমার যে সমালোচনামূলক দিকগুলো মনে হয়েছে সেগুলো একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছি, কোনো দরকার নেই। পয়েন্ট প্যারা দেওয়াতে সে বুঝতে পারছে নতুন পয়েন্ট স্টার্ট হচ্ছে, তো তাহলে সেই হিসাবে কি কি তুমি ভাবছো সেটাই তুমি টু দা পয়েন্টে লিখো। যে সমালোচনার দিক থেকে খুব সামান্য কিছু, সমালোচনার দিক থেকে বেশি, আচ্ছা এটা একই জিনিস তুমি বারবার লিখেছো। আচ্ছা উপন্যাসের টাইম দিয়ে আমার টাইম দেওয়া ছিল। সমস্ত উপন্যাসগুলো না, সমস্ত দন্তস্বয় তয় হয়। এই যে সমস্ত বানান, সমস্ত না, ক কোথায় হয়, এসব বেসিক ভুল করো না মৃণাল। সমস্ত বানান কি মানে সব, তুমি ছয় লিখেছো। আর এই যে তুমি জেল রাখার জন্য এই যে আম পড়ে বা জল পড়ে এই যে কিছু সব লেখা হয়েছে বলে গেছে, এই জন্য এই জেলের লেখা বন্ধ করো। ঠিক আছে, আশা করি হচ্ছে। এত কাটাকাটি করেছো আর এত ওভার রাইটিং করা, দেখো তুমি লিখেছো ভালো কিন্তু তথ্য ঠিক আছে, কিন্তু এমন ভাবে প্রেজেন্টেশন এতটাই খারাপ যে সে অ্যাভারেজ ওয়েতে নাম্বার দিয়ে চলে যাবে, বুঝতে পারছো তো? সেই জিনিসটা কিন্তু এখানে করা যাবে না। এখানে যখন তোমার পয়েন্ট অফ ভিউ লিখছে, একটা পয়েন্ট অফ ভিউ মানে একটা প্যারাগ্রাফ দিয়ে লিখো, বাকি এগুলো লেখার কোনো দরকার নেই যে আমার মনে হতে পারে যে যে এর মধ্যে থেকে এই দাঁড়িয়ে আছে, এই জিনিসগুলো না। টু দা পয়েন্টে পয়েন্ট ওয়াইজ দেবে, একটা প্যারা দিয়ে কি কি পয়েন্টে বলতে চাইছো এইভাবে 3-4টে পয়েন্টে তুমি লিখবে, তাহলে টু দা পয়েন্টে এখানে বুঝতে পারলো যে হ্যাঁ এখানে সমালোচনামূলক জিনিস ক্যান্ডিডেট লিখেছে। কিন্তু একই জিনিস বারবার ঘুরিয়ে ফুরিয়ে তুমি কিন্তু লিখছো, ঠিক আছে, এটা করা যাবে। ঠিক আছে, কোনো বিষয় না। আচ্ছা তারপর যখন সমরের বসু তুমি লিখছো, একবারও তুমি লিখনি কবে জন্মেছে কবে মারা গেছে, যেটা প্রথমে কি তোমার কিন্তু লেখার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওইটা দেখেই এক্সামিনার নাম্বার দেবে যে কতটা ডিটেলসে এই পড়াশোনা করে, যে সমরেশ বাবু কবে জন্মেছে কবে মরেছে তার সাল সহ সে ডেটও জানে। ইমপ্রেশন কি করে ক্রিয়েট করতে হয় সুপর্ণা বুঝতে পারছো? আচ্ছা এক্সাম হলে ইমপ্রেশন কিভাবে ক্রিয়েট করতে হয় এইভাবেই আসে। তো ওটা দেখে ক্যাচ করে যাবে যে না এই ক্যান্ডিডেট তো দারুণ ক্যান্ডিডেট, সুন্দর করে পড়াশোনা করেছে, যে কবে জন্মেছে তাও এর মনে আছে, তার মানে কোন লেভেলে পড়েছে সে। বোঝা যাচ্ছে মনস্তাত্ত্বিক দিকগুলো? মৃণাল কি বলতে চাচ্ছি বোঝো জিনিসগুলো? এই কিন্তু জিনিসগুলো করতে হবে। এখন তুমি সেগুলো করে নি, সেগুলো কিন্তু এ করতে হবে, মাথায় রাখতে হবে। তারপর দেখো যে যতগুলো উপন্যাস লিখেছে তো সেগুলো কি কি লিখে পয়েন্ট 1 2 3 4 পরপর লাইন বাই লাইন লিখে গেলে তুমি টু দা পয়েন্টে একবারে দেখে বুঝতে পারছো। আর তুমি যদি স্টেট লাইনে রাখো অত সে ফোকাস করবে না, কিন্তু এইভাবে তুমি যখন লিখছো সহজে ক্যাচ করবে। তোমার পেজ নিয়ে টেনশন করতে হবে না, তুমি পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করছো তারা পেজ দিয়ে দেবে। তো তার জন্য ফাঁকা ফাঁকা করে এইভাবে সেই হিসাবে লেখো যাতে দৃষ্টিকটু না হয়। ওকে, সুসদৃশ্য হয় এখানে দরকার, সেটা দরকার। ঠিক আছে, দিক তুলে ধরা না, দিক তুলে ধরা হয়। দিক মানে আলাদা জিনিস, আর দিক মানে কি, দিক পূর্ব দিক পশ্চিম দিক, তো ক হবে, তুমি গ লিখেছো। এগুলো দেখো, এগুলো ফোকাস করো। আচ্ছা আমি তোমাদের বারবার বলছি, দেখো লেখার পর রিভাইজ দাও, ঠিক আছে সুপর্ণা, মৃণাল, যখনই কিছু লিখবে তারপরে নিজে রিভাইজ দেবে, তাহলে নিজের পজিশন কোথায় কি কি নিজেও বুঝতে পারবে যে আমি কোথায় কোথায় ব্যাকরণগত ভুল করলাম, কোথায় কোথায় বানান ভুল হলো, কোথায় কোথায় এখানে সর্বাঙ্গীন ভাবে দেখতে ঠিকঠাক লাগছে না, তো সেই জিনিসগুলো তুমি কিন্তু সবই পেয়ে যাবে। তো এই জন্য বারবার নিজে লিখে কিন্তু রিভাইজ করো, তোমরা রিভাইজ করছো না, লিখে যাচ্ছ হার্ডওয়ার্কও করছো কিন্তু রিভাইজ করছো না, তাতে প্রবলেম হচ্ছে, তাহলে কি লাভ হলো? যেগুলো কিন্তু তুমি নিজেই সেই ভুলগুলো ধরতে পারতে যদি তুমি রিভিশনটা দিতে, কিন্তু তুমি দিচ্ছ না বলে এই জিনিসগুলো হচ্ছে। দিক মানে এই হচ্ছে দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে তোমার সেই হিসাবে দিক আছে, তুমি কিন্তু নিচ্ছ দয় দিক গ, স্যার এটা কিন্তু না। স্যার হ্যাঁ বলো। যে, আমি যে এই যে মানে লিখছি নিজে থেকে, এবারে আমি যেখানে গ্র্যাজুয়েশনে পড়বো টিউশন যেতাম মানে কোচিং এ,
এখানে যে নোটগুলো দিচ্ছে সেগুলো যেন আর না পড়ে মানে নিজে থেকে আমি একটা মানে জিনিস পড়ে নিজে থেকে বানিয়ে দিচ্ছি, মানে আমি নোটগুলো ফলো করছি না। নোট আচ্ছা আচ্ছা, ভিত্তিক পড়া আর কোনো ভালো লাগছে না। আমি নিজে মানে যেটা পাচ্ছি সেইটা নিজের মতন বানিয়ে নিই। ওটাই দরকার। দেখো, উচ্চতর এক্সামে শিক্ষায় ওটাই দরকার। এক্সামে নোটবুক কিসের জন্য? সেটা আমি পাসের বলি। জন্য। নোটবুক তোমাকে পাস করানোর জন্য। আর তুমি যখন কোনো একটা জিনিস নিয়ে তুমি একটা গদ্য পড়ে ভাবছো নিজে, তারপর নিজের মাথা থেকে সেটা বের করছো, সেটাই হচ্ছে উচ্চতর শিক্ষায় কাজে দেয়। পিএইচডি হ্যাঁ প্রথম স্যার, আমি দিকই হচ্ছে এক্সামে হচ্ছে আমি এরকম করি। পিএইচডি যারা করতে যায় তাদের মেইন দিকই হচ্ছে এটা। আর যারা মুখস্থ করে এগুলো গাইড বুক গুলো কিসের জন্য বার করা যায়? কোনো মতে পাস করানোর জন্য। যে ওখানে লিখে গেল হ্যাঁ আর স্যার। ওটাই রেডি করে করে গেল আর এক্সাম ফেলে দিল। এই তো হয়, তাই না? কিন্তু ডিফারেন্সটা বোঝো। তো তার জন্য একটা স্টেজ অব্দি এরা যেতে পারে, তারপরে যা উঠতে পারে না। পয়েন্টটা বোঝো, ঠিক আছে? তো সেই খেয়ালটা খেয়াল রাখতে হবে। এই জন্য স্কুল সার্ভিসে তোমার সেই হিসাবে যারা দিচ্ছে পরপর দিয়ে একটা গেছে, তো এই যে এত কয়েক বছর ধরে বসে পড়ে রয়েছে। কিন্তু সে যদি পিএইচডি করতো বা পোস্ট ডক্টরেট করতো, সে কিন্তু ইউনিভার্সিটির জন্য করতো। আর ইউনিভার্সিটিতে যখন ইউজিসি নেট দিচ্ছে, ইউজিসি নেট এক্সামে কিন্তু এসব হচ্ছে না। ডিফারেন্সটা বোঝো। কারণ তুমি তোমার মাইন্ডসেটটাই ওই ওই লো স্ট্যান্ডার্ড অব্দি রেখেছো। তুমি যদি পোস্ট ডক্টরেট বা পিএইচডি করতে, তাহলে কিন্তু তুমি ইউনিভার্সিটি প্রফেসরের কথা তুমি সেই হিসাবে ভাবতে হওয়ার জন্য, তখন তুমি ডাইরেক্ট গিয়ে সিভি দিতে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে প্রফেসর হওয়ার জন্য। কারণ তোমার পোস্ট ডক্টরেট বা পিএইচডি শেষ। হাই কোয়ালিটি জায়গাতে তোমার প্রিপারেশনে কি বলতো, কম্পিটিশন কম হয়। কম্পিটিশন সব লোয়ার স্ট্যান্ডার্ডে। পয়েন্ট বোঝার চেষ্টা করো। আমি যে স্কুল সার্ভিসের কথায় যেটা বলছি, পয়েন্ট বোঝার চেষ্টা করো। একজন কি করছে 10, 12, 14, 15 বছর ওই খালি একটা এক্সাম দিয়ে বসে আছে, আর কিন্তু কিছু করেনি। কিন্তু তারা যদি নিজের ফোকাস করতো হায়ার এডুকেশন, গ্রাজুয়েশন করলো, পোস্ট গ্রাজুয়েশন করতো, তারপর যদি পিএইচডি করতো, তখন কিন্তু সে খালি স্কুল না, সে ইউনিভার্সিটির জন্য করতে পারতো, এলিজিবল হয়ে যেত। আর নেট এক্সামে কিন্তু এসব হয় না। তোমার নিশ্চয়ই জীবন জীবন শুনেছো ইউজিসি নেট এক্সাম এসব হচ্ছে, হয় না। ডিফারেন্সটা বলবো। যত কম্পিটিশন সব লোয়ার স্ট্যান্ডার্ডে হয়। মিনার কথাটা বোঝা যাচ্ছে? যত কম্পিটিশন সব লোয়ার স্ট্যান্ডার্ডে হয়, ঠিক আছে? হাই স্ট্যান্ডার্ডের জায়গায় লোকই থাকে না, খুবই কম কম্পিটিশন থাকে। কারণ ওই অব্দি লোকজন ভাবেই না। পোস্ট ডক্টরেট কজন করে মৃণাল? পোস্ট ডক্টরেট কথা আমি বলছি, পিএইচডি না। মানে পিএইচডি হাতে পরে গোনা। পোস্ট ডক্টরেট মানে হাতে গোনা। হাতে পাওয়াই গোনা। যায় না। পিএইচডি কিবার কজন করে, তাও হাতে গোনা। এবার যদি আমি আরেকটু ডিটেলসে যাই, তোমার ক্যাটাগরিতে কজন আছে পিএইচডি করা, কজন দেখেছো জীবনে? না তোমার স্যার, যে আমার সেটা এক্স্যাক্টলি। কিন্তু তোমার ক্যাটাগরিতে গ্রাজুয়েশন ভুড়ি ভুড়ি আছে, তোমার হ্যাঁ স্যার ক্যাটাগরিতে অবশ্যই। পোস্ট গ্রাজুয়েশন ভুড়ি ভুড়ি আছে। তাহলে আমি কি বললাম? কম্পিটিশন লোয়ার স্ট্যান্ডার্ডে হয়, হাই স্ট্যান্ডার্ডে কম্পিটিশন নেই। পয়েন্টটা বুঝতে পারলে সুপর্ণা কি বলছি আমি? পোস্ট ডক্টর যে করে, সে ওইরকম মোড়ে মাথায় গিয়ে ওরকম চিল্লাপাল্লা করতে হচ্ছে না। 15 বছর ধরে একটা এক্সাম নিয়ে এসে বসে নেই। সে তার নিজের লাইন গুছিয়ে নিয়েছে বা ভালো পজিশনে গেছে। তাহলে কম্পিটিশন কোথায় হয়? কম্পিটিশন নোট। হয় এই জায়গাতে, লোয়ার স্ট্যান্ডার্ডে সবসময়। তো আমাদের কোথায় যেতে হবে? একদম টপ জায়গায়। বুঝতে পারলে কম্পিটিশন কোথায়? লোকজন লাফালাফি কাড়াকাড়ি যত যা কিছু হয় লোয়ার স্ট্যান্ডার্ডে হয়। ভ্যালুটা বোঝার চেষ্টা করো যে আমি কি বোঝাতে তোমাদের চাইছি, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যত কাড়াকাড়ি লাফালাফি সব লোয়ার স্ট্যান্ডার্ডে, ঠিক আছে? ইউজিসি নেট এক্সামে জীবনেও শুনবো না যে হ্যাঁ কোশ্চেন লিক হয়েছে যে তারপর এত সময় লাগছে বছরের পর বছর। এখানে একটা এক্সাম দিয়ে না 10, 12 বছর স্যার, পড়ে কোনোদিন যায়। হয়নি। নেটের এক্সামের রেজাল্ট কোনোদিন কবে হয়নি। দিনে দেয় মৃণাল? নেটের এক্সাম কবে হ্যাঁ দেয়? স্যার। 1 মাসের মধ্যে। নেট এক্সাম কবার হ্যাঁ, হয়? বছরে দুবার। দুবার বছরে দুবার। দুবার। রেজাল্ট 1 মাসের স্যার মধ্যে। শেষটাও কেমন হয় শেষটা? তো এই যে যে জিনিসগুলো বুঝতে হবে। এখন তুমি যদি লাইফে ভাবতে পারো আরে বাপ এসএসসি আমি দিচ্ছি আমার লাইফ সেট, তাহলে আমার কিছু করার নেই। কারণ তোমার চিন্তা ভাবনা বা লক্ষ্যই যদি এরকম লোয়ার স্ট্যান্ডার্ডে থাকে, তাহলে আমার কিছু করার নেই। আমি ওই জন্য বললাম যে তোমার ক্যাটাগরিতে পিএইচডি কজন করছে। তোমার ধরো আচ্ছা সাপোজ আমি বলছি বলছি যে তোমার এসপি ক্যাটাগরি বা তোমার ধরো এসসি ক্যাটাগরি, তো তোমার ক্যাটাগরিতে পোস্ট ডক্টরেট কজন আছে হাতে কোনো তুমি খুঁজে পাবেন। তো যখন তুমি করবে বুঝতে পারছো তোমার স্ট্যান্ডার্ড কোথায় যাচ্ছে। কারণ তোমার হাতে কাছে কেউ নেই। হায়ার স্টাডিজে তোমার কোয়ালিটি কিন্তু তোমার ক্যাটাগরির উপর বেস করে। অন্য ক্যাটাগরিতে কে আসছে তাতে তোমার কোনো যায় আসে না। কারণ তোমাকে ফোকাস করা হবে তোমার ক্যাটাগরি হিসাবে। সুপর্ণা পয়েন্ট বুঝতে পারছো আমার কি বলছি? হ্যাঁ স্যার। তো এইভাবে জিনিসগুলো খেয়াল রাখা দরকার। এইভাবে জিনিসগুলো ভাবার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এখন তুমি যদি তোমার এইমই ছোট রাখো যে আরে বাপরে জীবনে আমি একটা সাইকেল কিনে আমার লাইফ সেট, তাহলে তুমি জীবনে গাড়ি কিনতে পারবে না। কারণ তুমি তোমার লক্ষ্যই ঠিক করেছো যে আমি একটা সাইকেল হলে আমার কি লাইফে আর কি লাগে, জীবনেও গাড়ি কিনতে তুমি পারবে। ওইটা বুঝতে পারলাম। তো এখানে
দেখো এখানে দুর্নীতি হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি বলছি মাইন্ডসেটের কথা। কারণ তুমি লাইফের মাইন্ডসেটই ঠিক করেছো যে আর গত বছর পুরো 20 বছর ধরে তুমি একটা এক্সামে দিয়ে তাইতেই পড়ে রয়েছো। এসএসসি যে দুর্নীতি হচ্ছে না, আমি সেটা কথা বলছি। তো তুমি যদি লক্ষ্যই এই রাখো এইটুকু, তাহলে কি করে তুমি ওখানে উঠবে? আর যত লাফালাফি দৌড়াদৌড়ি পুরোপুরি সব এই লোয়ার স্ট্যান্ডার্ডে হয়, এই জায়গায় কিন্তু কম্পিটিশন নেই। আচ্ছা আশা করি সেটটা আমি কেমন তোমাদের হয়? বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে চাচ্ছি, বুঝতে পারলে? বুঝতে পারলে আমি কি স্যার বোঝাতে বলছি, চাচ্ছি? ঠিক আছে? হ্যাঁ স্যার বলো। বলছি সেটটা কেমন হয়? সেট, ওয়েস্ট হ্যাঁ বেঙ্গল সেট, সেটের হ্যাঁ, এক্সামটা কেমন হয়? স্টেটে খুব বাজে অবস্থা, ঠিক আছে, স্টেটেও খুবই বাজে অবস্থা হয়। স্টেটের জিনিসই হচ্ছে ওই অবস্থা, ঠিক আছে। স্টেটে এক্সাম হয়, কিন্তু তারপরে তোমার কানেকশন ভালো থাকা লাগবে। কানেকশন বলতে দাদা কাকু মামা জ্যাঠা পার্টির সাথে একটু রিলেটেড থাকবে, কয়েক লাখ তুমি রেডি আচ্ছা, বুঝতে রাখবে। তারপর ওই যে বুঝতে পারছো তো, এই যে যে ব্যাপারগুলো কিন্তু থাকে স্টেটে। যেহেতু স্টেট কে কন্ট্রোল করে? ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট কলেজ বেঙ্গল। সার্ভিস কমিশন, তুমি জানো নিশ্চয়ই, ঠিক আছে। এখন হ্যাঁ স্যার আমি পাস করে গেছি, খুব ভালো কথা, কিন্তু তারপরেও যে রিক্রুটমেন্টও খুব দেরিতে হয়, সেটাই তোমার রিক্রুটমেন্ট ভালো হয়, তারপরেও অনেক ব্যাপার আছে। তারা পার্ট টাইম টিচার হিসেবে নেয়। ধরো তুমি অ্যাসিস্ট্যান্ট পাস টিচার, করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পার্ট টাইম টিচার হিসাবে, ঠিক আছে, ওই প্যারা ওই যে মানে তোমাকে যেটা অ্যাসিস্ট্যান্ট বলে না, প্রফেসর যাকে বলা হয় assistant। স্যাক টিচার বলে ওদের। হুম। হ্যাঁ। হ্যাঁ, তো আমার বুঝতেই পারছো তো তাদের অবস্থা আরো ডেঞ্জারাস, আরো খারাপ, কারণ তাদের ধরো ক্লাস হিসেবে টাকা দেয়, ঠিক আছে, আর তাও দেয় না, তাদের দিয়ে ধরো স্টাফদের যে কাজ তাও করে, চা নেওয়া মানে বলার মানে মতো না, সেগুলো তাদের দিয়ে করায়, ঠিক আছে। সেটের জন্য জীবনেও ফোকাস করবেন, সেটের জন্য কখনো ফোকাস করবে না, ফোকাস করবে নেটের এক্সামের জন্য। যদি হায়ার এডুকেশন তোমার সেই ইচ্ছা থাকে, পয়েন্ট বুঝতে পারলাম, যেটা ইউজিসি থেকে কন্ট্রোল করে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যেটা এখন ফর্ম ফিল আপ চলছে। তোমরা তো ইউজিতে পড়ো, ধরো পিজিতে যারা পড়ে, ঠিক আছে, ওদের আমি বলে দিয়েছি ফর্ম ফিল আপ করতে। স্যার আর আমাদের মানে কি ইন্টার নেটে ফর্ম ফিল আপ করা যাবে না? আমরা এখন ইউজিতে পড়ছি তো না না না, আন্ডারগ্রাজুয়েট ওখানে করছি। পোস্ট গ্রাজুয়েশন লেভেল এলিজিবিলিটি, এলিজিবিলিটিতে মাস্টার তোমার এলিজিবল হয় না। হ্যাঁ, স্নাতকোত্তর তোমার সেই হিসাবে হওয়া দরকার তোমার, তাহলে এবং 55% উপরে তোমার থাকলে তুমি এক্সামে বসার জন্য এলিজিবল। তোমরা এলিজিবল হও কি এখনো দেরি আছে, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট হওয়া আগে, মানে স্নাতকোত্তর হোক, ঠিক আছে। তো সেই সব সেগুলো পরে কথা, কিন্তু আমি কি বলতো তোমাদের ফিউচারটা দেখানোর চেষ্টা করছি যে তোমার যদি মানে চিন্তা ভাবনা এই থাকে, তাহলে জীবনে ওখানে উঠতে পারবে না। ওর জন্য আমি সাইকেলে উদাহরণ দিলাম। আমার এরিয়াতে কোনো সাইকেল নেই, বেশ আমি একটা সাইকেল নিয়ে যাই, আরে বাপে আমার কি লাগে, লাইফ আমার পুরো সেট। তাই যদি তুমি ভাবো তাহলে জীবনেও গাড়ি হবে না। তো ঠিক ব্যাপারটা সেরকম, তুমি যদি ভাবো যে লাইফে আমার এসএসসি, তাহলে কিন্তু প্রফেসর হওয়ার কোনো তোমার সেই হিসাবে কোনো সিন নেই। তো ওর জন্য বললাম যে তোমার ক্যাটাগরিতে পিএইচডি কজন আছে, পোস্ট ডক্টরেট কজন আছে, তো তাহলে এই যে যে ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। পোস্ট ডক্টরেট তো বোঝো তাই না, মানে পিএইচডি করার পর 3 বছর হচ্ছে তোমার সেই হিসাবে তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করতে হবে, ওকে। আর পিএইচডি থাকে তোমার 5 বছর। তো এই যে যে ব্যাপারগুলো বুঝতে হবে, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। হায়ার এডুকেশনে কম্পিটিশন কম থাকে, যত লাফালাফি এই যে 10, 12 গ্রাজুয়েশনের যেসব এক্সাম বা এইসব জিনিসগুলো, মানে কম্পিটিটিভ এক্সামের কথা আমি বলছি, ঠিক আছে, কারণ ওই অত দূর অব্দি কেউ মানে যায় খুবই কম, আর তুমি যদি ক্যাটাগরি ওয়াইজ দেখো সেটা আরো কম। মানে ওর জন্য বললাম, তোমাকে জাজ করা হবে তোমার ক্যাটাগরি হিসাবে, মানে ক্যাটাগরি বলতে জেনারেল এসসি এসটি এটার কথা আমি বলছি, ঠিক আছে। তো সেইভাবে তোমার খেয়াল রাখা দরকার। আশা করি তুমি বুঝতে পেরেছো, আমি আর রিপিট করবো না। তো সেইভাবে জিনিসগুলো ভাবো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে এগোতে হবে, ঠিক আছে। তো সেই পার্টটা খেয়াল রাখা দরকার। সুপর্ণা, ক্লিয়ার হলো? স্যার স্যার বলছি, আপনি ওই যে বললেন না উপন্যাসের নামগুলো কি নিচে নিচে লিখতে বললেন? নিচে নিচে মানে? ওই যে বোর্ডে দেখুন আপনি লিখেছেন, দাগ দিয়েছেন, ওগুলো কি ওভাবে নিচে লিখবো না পাশে লিখে যাবো? না 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 না, আমি দেখো ওটা তো মানে বোঝানোর জন্য বলছি যে তুমি সেই হিসেবে দেখো, টেক্সট থেকে আমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে, টেক্সট থেকে মানে গ্রাজুয়েশনে আমরা যা করেছি, তো ওই ওই ফরম্যাটে তোমার ডাটাগুলো মাথায় রাখতে হবে বা তথ্যগুলো। ধরো এই যে উপন্যাসটা তোমার আছে, এই উপন্যাসটা কার লেখা, ঠিক আছে, বা তুমি যখন উপন্যাস সম্পর্কে লিখছো মেইন মেইন চরিত্রগুলো কি, তারপরে তুমি পরের পয়েন্টে লিখলে হ্যাঁ তো চরিত্রগুলোর নাম কি, এবার কোন সময়ের উপর ভিত্তি করে এটা লেখা, পরের পয়েন্টে তুমি লিখবে। এবার মূল বিষয়বস্তু কি ওই উপন্যাসে, সেটা তুমি শর্টে সামারি করবে। নেক্সট হচ্ছে তোমার এখানে টার্নিং পয়েন্ট কি আসছে, মানে কোন জায়গায় সময়টাতে এই উপন্যাসটার পয়েন্টটা ঘুরে যাচ্ছে বা চেঞ্জ হচ্ছে, সেই সময়টা কথা বলা হচ্ছে। নেক্সট আসছে তোমার এখানে মূল বক্তব্য বা তোমার এখানে মোরালিটি বা মোরালিটি হচ্ছে যেটাকে বলা হয় সারমর্ম বা মূল কথা, সেটা তুমি লিখবে। তাহলে এই ফরম্যাটে তুমি যখন লিখছো প্রত্যেকটা টপিক, তাহলে যদি এখান থেকে এমসিকিউ আসে সুপর্ণা, তাহলেও তুমি পারবে।
আর যদি এখান থেকে ব্রড টাইপের বড় আমাদের প্যারাগ্রাফ কোশ্চেন আসুক বা এসে আসুক বা ছোট মার্কের কোশ্চেন আসুক, আমি তাও পাবো, কারণ ওই ডাটাটা আমি শুষে খেয়েছি। এতটাই ডিটেলস আমি করেছি, এই ডাটাগুলো আমার সামারি আমার করা আছে, সারাংশ আমার করা আছে। তাহলে ওখান থেকে যাই এসুক, আমি এমসিকিউ পারবো, আমি ব্রড টাইপও পারবো। তো ওই ফরম্যাটে হচ্ছে জিনিসগুলো করতে হবে বা লিখতে হবে। এবার বোঝা গেল, আমি কি বলবো, খাতায় লিখে নাও, তাহলে ভুলে যাবে। আমি যা যা বললাম এখনই খাতায় লিখে নাও। মিনাল, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সুবর্ণ, একটু খাতায় লিখে নাও। হ্যাঁ, আমি যা যা বললাম তো তো ওই ফরম্যাটে কিন্তু এখানে নামাতে হবে, না হলে কিন্তু হবে না। এই হচ্ছে জিনিসগুলো আমাদের এখানে প্রসেস, এখানে ফোকাস করতে হবে। বেশি বুঝলে সমস্যা, ঠিক আছে? আর কখনো তোমার কম্পিটিটরকে ছোট বা কম ভাববে না। আর তোমার কম্পিটিশন কিন্তু, যেটা আমি আগেও বলেছি, টপারদের সাথে এবং যারা অলরেডি পিজি ওয়ানে পড়ছে, স্নাতকোত্তরে ফার্স্ট ইয়ারে পড়ছে, তাদের সাথে তোমার কম্পিটিশন। কারণ 2 মার্কের জন্য সে গতবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পায়নি, সে আবার এক্সাম দেবে। তো কম্পিটিশন তাদের সাথে, এটা মাথায় রেখো। স্যার একটা প্রশ্ন, যে আমি মানে ইউনিভার্সিটি যদি আমি নাম্বারের ভিত্তিতে যদি আমি চান্স না পাই, তাহলে কি আমি এন্ট্রান্স এক্সাম দিয়ে আমি চান্স পেতে পারবো মানে ওখানে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরো তুমি নাম্বার কম পেলে, তখন তুমি ভর্তি পরীক্ষা তুমি দিয়ে যদি চান্স পাও তাহলে পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, সবই মানে আমি ওরা আন্ডারেই পড়ছি, ওই জন্যই বলছিলাম যে যদি আমার হ্যাঁ, নাম্বার ঠিক কম আছে, হয় তাহলে আমি ওটাই বললাম। কোনো কারণে যদি নাম্বার কম হয়, তাহলে তোমার আবার এন্ট্রান্স দিতে হবে, যদি তোমার ওই ইউনিভার্সিটিতে পড়তে চাও, আর বাকি জায়গায় তো দিতেই হবে। আচ্ছা, তাহলে কি দুটো ফর্ম ফিল আপ হ্যাঁ, করতে হবে একসাথে? ফর্ম ফিল আপটা কি হ্যাঁ, দুটো একসাথে করতে হবে? একদম। এন্ট্রান্সের জন্য একটা একটা মানে নাম্বারের ভিত্তিতে? না, না, এন্ট্রান্সের জন্য যখন ফর্ম ফিল আপ হবে তখন করে নিতে হবে, যদি যদি শিওর না হও যে আমি কত পার্সেন্ট আচ্ছা, ফি পেতে পারি। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো? তো তখন বোঝা দরকার, এক্সাম দিলেই তো তুমি বুঝতে পারবে সিক্স দিয়ে যে আমার হবে কি হবে না, তাই না? তারপরে যখন এন্ট্রান্সের হবে ফর্ম ফিল আপ, তখন তুমি ফর্ম ফিল আপ করবে। সুপর্ণা সিস্টেমটা বুঝতে পারলে? ও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন জিজ্ঞেস করেছে। যখন তুমি যদি ভাবো সিক্স সেমিস্টার দিয়ে বেরিয়ে দিয়ে, বুঝতেই পারছি অবস্থা খুব খারাপ, ঠিক আছে, টেনে টুনে নাম্বার বেশি উঠবে না, নিজের জায়গাও চান্স পাবো না, তখন তাড়াতাড়ি সেই জায়গারও ফর্ম ফিল আপ করে নেওয়া দরকার। আর তোমার যদি ইচ্ছে থাকে যেখানে যা করে যাক, আমি এখানে পড়বোই না, আমার ইউনিভার্সিটির কাজ চলে গেছে, আমি এখানে পড়বো না, একদম ফালতু জায়গা, তাহলে তো তোমার টেনশন করার কোনো ব্যাপার নেই, তখন তুমি অন্য ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করে নিলে আর সেইভাবে ফোকাসটা করবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। একটা বলছি, সিইউটি নাকি বাংলাটা খুব ভালো হয় সবাই বলছে, যারা হ্যাঁ, পড়ছে পোস্ট, মানে যারা পোস্ট গ্রাজুয়েটে মানে এখন পড়ছে, বলতে পারে সিইউটি নাকি বাংলাটা খুব ভালো হয়, বাংলা ডিপার্টমেন্টটা কোথায়? খুব ভালো। সিইউ, কোথায়? ইউনিভার্সিটি অফ, সিইউ? আচ্ছা, সিইউ তো বলছো মেইন ক্যাম্পাসে? হ্যাঁ হ্যাঁ স্যার, মেন ক্যাম্পাসের কথাই বলছি। আচ্ছা, আচ্ছা। দেখো, অন্য জায়গার জন্য ফোকাস করো, কারণ তুমি তো অলরেডি পড়েছো অবশ্যই, এটা বুঝতেই পারছো। হ্যাঁ স্যার পড়েছি, এবার বলছি মানে সিইউতে নাকি মোটামুটি বাংলাটা ভালো। আমি বলছি কোথাও আমি না পেলে যেটা তাহলে ইচ্ছে। সিইউতে তুমি ফোকাস করতে পারো, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। মাথায় রাখো যে অন্যান্য আরো ভালো জায়গায় করতে হবে। ক্লাসে ফার্স্ট যদি চয়েস আমার ফার্স্ট চয়েস 80টা থাকবে স্টুডেন্ট হয়, যাদবপুর। পয়েন্ট বোঝো মৃণাল, ক্লাসে 80টা স্টুডেন্ট হলে কি করে তাদের উপর ফোকাস করবে, আর যেখানে 25টা স্টুডেন্ট ক্লাসে, তাহলে প্রফেসর বুঝতে কিভাবে ফোকাস পেরেছি। করতে পারবে? তো প্রেসিডেন্সিতে যাদবপুরে 25টা স্টুডেন্ট হবে। তো বুঝতে পারছো, অবশ্যই। তোমাকে ধরে ধরে হাতে ধরে ধরে শেখাবে, শিখতে পারবে। আর এখন তুমি যদি গরুর গোয়ালের মতো যাও সিইউতে, তাহলে ওই অবস্থা হবে। স্যার ফার্স্ট পয়েন্ট বোঝার চয়েস চেষ্টা করো। এখন তুমি কি চাও? যাদবপুর থেকে থাকবে। হ্যাঁ, ফার্স্ট চয়েস যাদবপুর থাকবে, আর সেকেন্ড চয়েস প্রেসিডেন্সিটাই থাকবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি যেটা বোঝানোর জন্য তোমাকে বলছি, ঠিক আছে, কারণ সিট তো প্রচুর গাদা গাদা সিট, তাই না? কত পুরনো হ্যাঁ ইউনিভার্সিটি স্যার তোমার সেই হিসাবে থাকে। তাই এখন তুমি গরু পালের মধ্যে দিয়ে করতে চাও, নাকি একদম প্রপারলি যেরকম মনে মনে হবে যে আমি কোনো ব্যাচে পড়ছি? প্রপারলি ভাই বলতে প্রেসিডেন্সি বা চাই। যাদবপুর তুমি যখন মনে হবে আমি টিউশন ব্যাচে যেরকম যাই, একদম ধরে ধরে তোমার সেই হিসাবে সে কয়টাই ক্লাসের স্টুডেন্ট, প্রত্যেকেই কার কি কি ব্যাকগ্রাউন্ড, কোথায় কার কি কি সমস্যা, সেগুলো ধরে ধরে ওনারা কিন্তু ফোকাস করে তোমাকে নিয়ে এগোতে পারবে। এখন চয়েস দিয়ে দিও, হ্যাঁ স্যার। তুমি যেই দিকে চয়েস দাও, তাই না? জিনিসটা বুঝতে হবে। সিউতে তো পড়লে 3 বছর, তাহলে সেই হিসাবে ফোকাস করো অন্যান্য জায়গায়। আর তোমরা তো সিউটি দেওনি, সিউটি দিলে আমি তো রামকে এর কথা বলতাম, বিশ্বভারতীর কথা, ভালো জায়গা আছে, কিন্তু এক্সামই ডাউন দেওয়ার বলার অপেক্ষা রাখবে না না। স্যার, দিলাম না।
বাড়ি থেকে বলছিল, বলে অতটা দূর যেতে হবে না, বলে অনেকটা তুই দূর। কি হবে, ভালো জায়গার জন্য দেখো দূর কোনো ব্যাপার, ওটা কোনো কথা হলো তো? বাড়ি থেকে ওখানে সব বাড়ি থেকে বলছে বলে যে কোনো মানে, বলে মাস্টার ডিগ্রি করবে যে কোনো একটা জায়গা থেকে করে নিলে ভালো। আমি তো বললাম কি, বলি বাড়ি থেকে করবে, করলে ভালো জায়গা থেকে করবো, আমি অন্য কোনো আলতু ফালতু জায়গা থেকে আমি কেন করবো? দেখো হায়ার এডুকেশনে টাকা পয়সার ব্যাপার না, এখানে তুমি যদি ভালো স্টুডেন্ট হও ফুল স্কলারশিপ হ্যাঁ। জিরো, কোনো পয়সাও লাগে না, উল্টে টাকা আরও পাবে। ওই টাকা পয়সার ডায়লগ ফাইলগ দিয়ে এখন লাভ নেই, এখন সেসব দিন চলে গেছে, এখন গাদা গাদা স্কলারশিপ আছে। উল্টে তুমি কত স্কলারশিপ পাবে তাই তুমি শেষ করে পারবে না, ঠিক আছে? হুম, হুম। লোকে এক এক সেমিস্টারে টাকা দিয়ে তোমার সেই হিসাবে ফোন কিনছে, ল্যাপটপ কিনছে, সেগুলো আলাদা কথা। তো ওইসব দিন চলে গেছে যে স্যার আমার টাকা নেই, নাই পাবো না, ফিনান্সিয়াল কন্ডিশন। এখন তোমার চুজ করতে হবে, তোমার যদি কোয়ালিটি থাকে ভালো জায়গায় চান্স পাবে, স্কলারশিপের অভাব নেই, গাদা গাদা স্কলারশিপ। তা টাকা নিয়ে সরকারি কোনো চিন্তা নেই, প্রাইভেট স্কলারশিপ তো আরো কত রয়েছে তার ঠিক নেই, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থাকে। হ্যাঁ বলো। টাকা নিয়ে কোনো চিন্তা নেই আমার, টাকা নিয়ে চিন্তা নেই। না না সমস্যাটা আমি হচ্ছে বলছি, বাড়িতে আমি বলছে বলছি অনেকটা অনেকে দূর। তোমার সেই হিসেবে ভাবতে পারো, তো সেই জিনিসটা আমি সেই কারণে বলছি, প্রচুর স্কলারশিপ থাকে, ঠিক আছে? ওই জন্য ওটা নিয়ে আচ্ছা, কখনো ভাববেন যে এখানে করম কি ফিজ হবে বা এরকম কি পারবো কিনা, ঠিক আছে? সুপর্ণা, তো তার জন্য এইখানে কিন্তু প্রচুর থাকে, বিভিন্ন জায়গায় এসে প্রেসিডেন্ট যাদবপুর, তারপর জেভিয়ার্স বলো, তোমার বিশ্বভারতী বলো, বিভিন্ন জায়গাতে প্রচুর স্কলারশিপ থাকে। এখন ওখানে হচ্ছে চান্স পাওয়াটা, তারপরে সবই পেয়ে যাবে, ঠিক আছে? আর তারপর ধরো সিঙ্গেল চাইল্ডের জন্য তুমি কি একা মেয়ে, তোমার ভাই বোন আছে কোনো? আচ্ছা। হ্যাঁ বোন ও না, তাহলে হবে না। সিঙ্গেল মেয়ে যারা হলে, সিঙ্গেল চাইল্ড যে মেয়েরা হয়, তাদের আলাদা এক্সট্রা করে তোমার এ থাকে, স্টেট গভর্নমেন্ট থেকে তোমার স্কলারশিপ থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা স্কলারশিপ থাকে, ঠিক আছে? এটা হিউজ লেভেলে। ওকে, তোর জন্য আমি স্যার জিজ্ঞেস করছি। আমাদের তো যাই হোক, ছেলে হয়ে জন্মানো পাপ, ঠিক আছে? চুপচাপ থাকো, ঠিক আছে? ছেলেদের ওখানে থাকবে না, ওকে? তো জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এখানে ছেলে তোমার নিজের কামাই করে নিজে করতে হবে, না থাকে তুমি বলতে অনেক স্কলারশিপ থাকে, আমি এমনি বলছি, প্রচুর স্কলারশিপ আছে, ইউনিভার্সিটিতে থাকে, কোনো সমস্যা নেই। তোমার ধরো রাজীব গান্ধী হয় যে তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থাকে, ঠিক আছে? তারপর তোমার SC ST স্কলারশিপ আছে, যেগুলো আছে। আর তাছাড়া বিভিন্ন ইউনিভার্সিটির আলাদা তোমার প্রফেসরদের নামে বিভিন্ন স্কলারশিপ থাকে, ঠিক আছে? তো তার জন্য কোনো সমস্যা নেই, তোমার চান্স পাওয়া হচ্ছে ব্যাপার, প্রচুর স্কলারশিপ পাবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সময় দূষণ করে দিচ্ছি। আচ্ছা দেখো, খালি সমাজের দূষণ এভাবে পড়েছো কেন, এত সমাজের দূষণ কেন? একজনকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো মানে নেই, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এবার সমস্যা হয়েছে। সব দিক থেকে দিক বানান কি দয় রশ্মি হয়, দয় দিকে দিয়েছো কেন? এগুলো কেন করো আমি তো বুঝতে পারছি না। রশ্মিকার দীর্ঘিকার যদি তুমি ঠিক করতে না পারো, এখন দিক বানান কি দয় রশ্মি ক হয়? ঠিক আছে, ঠিক আছে। শিশু সাহিত্য, আচ্ছা শিশু সাহিত্য, ঠিক আছে। দেখো সহজ পাঠ্য অন্যান্য কোন কোন রাইটাররা কিভাবে কি লিখেছে সেটা কিন্তু ফোকাস করো, যে কোনোটা সম্পর্কে তুমি যখন লিখছো, সেটাও কিন্তু দরকার। মানে কি সহজ পাঠে এক্সামিনে কি চারটে? আপনি খালি এই রাইটারের ডিটেলস না, অন্য কোন কোন রাইটার ও বিষয়ে কি লিখেছে সেই সম্পর্কে আমি অবগত, সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। যেরকম দেখো বিদ্যাসাগর, তোমার সেইখানে সহজ পথের কথা তুমি যেহেতু বলছো, বিদ্যাসাগরও কিন্তু ছোটবেলায় আমাদের জন্য বিভিন্ন বই লিখেছে, তাই না? তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে খেয়াল করা বর্ণপরিচয়। দরকার। তা একদম বর্ণ পরিচয়, তো সেগুলো তুমি একটু অ্যাড করে দিবে, তার মানে কি এক্সাম্পল বুঝে গেল যে খালি এটা যে আছে তা না, অন্য রাইটার কি লিখেছে সেই সম্পর্কে সে অবগত, এবং কবে লিখছে সেটাও সে লিখে দিলে তুমি। এবং ব্র্যাকেটে কবে সহজ পাঠে জন্মেছে, যে চারটে ভাগ, আঠারোশো ওই চারটে কুড়ি ভাগ সালে, নিয়ে কি? 1891 সালে মরেছে। তো এই যে ডেট গুলো করে দিলে, এইভাবে ইমপ্রেশন ক্রিয়েট করতে হয় ছোট ছোট জায়গাগুলোতে। এই ছোট ছোট জায়গাগুলো তুমি যখন ফোকাস করতে পারবে মৃণাল, তখনই কিন্তু সুবিধা হবে। তার কখনো ভেবো না যে তারা পেজ গুলো নাম্বার দেবে, প্রতিটা লাইন তারা পড়বে, ওকে? এবং সেই হিসাবে কিন্তু ফোকাস করবে, ওর জন্য হাতের লেখা বড় করো তুমি। স্যার বলছি যে, স্যার বলছি যে সহজ পাঠের যে চারটে ভাগ, ওই চারটে ভাগ নিয়ে একটু ডিসকাস করলে ভালো হতো তাহলে। আচ্ছা আচ্ছা, কি কি বলো, কি কি কিভাবে চাইছো বলছি তুমি, যে কি কি পার্ট আছে তাই? হ্যাঁ, সহজ পাঠের যে চারটে ভাগ আছে, সেই চারটে ভাগ নিয়ে যদি ডিসকাসিভ ভাবে করলে ভালো হতো আর। আচ্ছা আচ্ছা, দেখো এইখানে করতে হবে হচ্ছে কোন কোন বই কবে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? সেটা তুমি মাথায় রাখা দরকার, কে লিখছে এবং তার ব্যাকগ্রাউন্ডে কি আসছে, এবং তোমার কি বিষয়বস্তু রয়েছে, ঠিক আছে? এবং সেটা কেন দরকার হলো, ঠিক আছে? সেই জিনিসটা লেখা দরকার, যে আমাদের বাংলা সাহিত্যে যদি আমি ব্যাকগ্রাউন্ড দেখি, যখন প্রথম দিককার লেখা আছে, ঠিক আছে?
তো তখন আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণ সম্পর্কে কোনো আইডিয়া লোকজনের নেই, এবং ছোট বাচ্চারা যখন পড়বে তো তাদের পড়ার জন্য সেই বই বিষয়বস্তুই নেই, মানে কোনো বই নেই, এবং সেটা বাচ্চাদের জন্য যেটা ঠিকঠাক করে হবে, মানে তাদের বয়সের ক্ষেত্রে যেটা উপযোগী হবে সেইভাবে কোনো কিছুই নেই। তো তার উপর ভিত্তি করে কিন্তু তোমার, আচ্ছা, উইলিয়াম কেরি মনে করে দেখো, মনে করছে উইলিয়াম কেরি সাথে তোমার বিদ্যাসাগর তোমার সেই হিসাবে কানেকশন ভালো ছিল, এবং সেই হিসাবে তোমার যে তাকে, যেহেতু আমাদের এখানে প্রাচ্য ভাষার উপর ফোকাস করতে হবে এবং তাতে ছোট বয়স থেকেই সেই জিনিসটা বাচ্চাদের শেখাতে হবে, এবং সেই কারণেই কিন্তু তোমার বইয়ের দরকার হচ্ছে। তো তারা কি শিখবে সেই জিনিসগুলো? ইংলিশে তো তোমার অ্যাভেলেবল রয়েছে, কিন্তু বাংলাতে সময় জিনিসপত্রগুলো নেই। তো তার জন্য ছোটদের সাহিত্যের জন্য বা শিশু সাহিত্যের জন্য বিভিন্ন জিনিসগুলো কিন্তু দরকার হয়ে ওঠে, এবং সেই পজিশনে তোমার কিন্তু বাংলা সাহিত্যে যদি আমরা তাকাই জিনিসপত্র নেই। এগুলো কিন্তু রবীন্দ্র পূর্ববর্তী যুগের কথা আমি বলছি, রবীন্দ্র তখন এসে পারেনি, তার আগের কথা আমি সেই হিসেবে বলছি। তো তখন কি দরকার? বিদ্যাসাগর তখন তুমি কিন্তু সেই হিসেবে স্টেম নিচ্ছে বিভিন্ন, দেখো সংস্কৃত ল্যাঙ্গুয়েজে প্রচুর বই ফই ছিল, বিদ্যাসাগর নিজেও লিখেছেন, ঠিক আছে, কিন্তু তারপর যদি বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা দেখি তো সেই জিনিসগুলোর অভাব। তো এই অভাবটা পূরণের জন্যই কিন্তু তখন উনি এই জিনিসগুলো কিন্তু লেখা তোমার সেই হিসাবে শুরু করছে। পরবর্তীতে গুরুদেবও লিখছে, সেগুলো পরে কথা, কিন্তু আমরা তার আগের কথা বলছি, তাই না? তাই মনে করো 1820 কথা বলছি আমি, ঠিক আছে, 1820 এর জন্ম হচ্ছে বিদ্যাসাগরের, মনে পড়ছো? মনে পড়ছে 1891 তো মনেছে। তো এইভাবে ডেট গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তোমার যদি সিকোয়েন্স মাথায় না থাকে, সবসময় মাথায় রাখবে অমিত শাহ কি বলেছে, আপ ক্রোনোলজি সমঝিয়ে। তো ক্রোনোলজি কিন্তু মাথায় রাখবে, মনে পড়ছে অমিত শাহ ডায়লগ। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। সেই ক্রোনোলজি তুমি যখন মাথায় রাখতে পারবে তখনই কিন্তু জিনিসটা মাথায় পড়বে। সুবর্ণা, কথা বোঝার চেষ্টা করো আমি কি বলছি। এটা কেন দরকার হলো যে সহজ পাঠ বা এখানে ছোট বাচ্চাদের জিনিসগুলোর বই, কারণ অ আ ক খ বা মা তুমি সেই হিসেবে বলো বা বিতাল বংশোদ্ভূত বলো বা বর্ণ পরিচয় বলো, এই জিনিসগুলো তোমার ছিল না, ঠিক আছে, প্রপার হচ্ছে সংস্কৃতি তোমার রয়েছে, সেগুলো খুবই দুর্বোধ্য, ছেলে পেলে পড়ে সব বুঝতেই পারবে না। তো তাহলে আমি বাংলা ল্যাঙ্গুয়েজে বা বাংলা ভাষা কি করে বেশি লোকজনের কাছে আমি পৌঁছাতে পারবো? ঠিক আছে, সে না হয় মাথায় খুব ভালো জ্ঞান আছে, একবার বাবার সাথে বেরিয়ে রাস্তায় সব হাঁটাচলা করে সে 1 থেকে 100 অব্দি শিখে যাচ্ছে, সেগুলো আলাদা কথা, সেগুলো তো সবাই পারবে না, তাই তো মৃণাল? তো তার জন্য তো বইটাই দরকার। তো সেই কারণে কিন্তু তোমার সেই সময় ব্যাকগ্রাউন্ডটা আসছে, যে যেহেতু বই নেই তাদের জন্য, এবং সেই কারণে, এবং সেটা সিম্পল ভাবে, এবং যেটা আমরা সাধারণ ভাবে আমরা কথা বলে থাকি দুমদাম করে, তোমার যেরকম ইংলিশ মিডিয়ামে পড়ে না, এ ফর অ্যাপেল, বি ফর বল বা অন্যান্য জিনিসগুলো যেগুলো আমরা চোখেই দেখিনি। আরে আমার মাথার সামনে তো, আমার বাড়ির সামনে তো অ্যাপেল হয় না, আমি বুঝবো কি করে? এমন জিনিস ভাবে বলতে হবে। বিদ্যাসাগর কিন্তু সেটা মাথায় রেখেছে, যেটা আমরা চোখের সামনে দেখি সচরাচর, যাতে রিলেট করতে পারে বা কানেক্ট করতে পারে। পয়েন্ট বুঝতে পারছো? আমরা যখন ছোটবেলায় যে জিনিসগুলো পড়েছি, অয় অজগর আসছে তেরে, ঠিক আছে, আয় আমটি আমি খাবো পেড়ে, মনে করে দেখো, একদম ছোটবেলার কথা আমি বলছি। তো আম কি, আমরা আমি একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। বাচ্চা, একদম ছোট বাচ্চা, তার 2-3 বছর বয়স, তার মা তার দেখাচ্ছে, ওই দেখো ওই যে আম, ওই দেখো বইতে লেখা আছে, মিলে যাচ্ছে, কানেক্ট করতে পারছে। কিন্তু তুমি যদি এর পর অ্যাপেল দেখছে, সে যদি এখন বড়কে বাচ্চা হয়, তাহলে হ্যাঁ 150 টাকা ধরে কিনে ধরে কিনতে পারছে, তোমার সেই হিসেবে পারছে না, কিন্তু সেটা আমাদের বাড়ির সামনে হচ্ছে না। কিন্তু পয়েন্টটা বসে, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এমন ভাবে উনি যখন লিখছেন বইতে, যেগুলো আমাদের চোখের সামনে সবসময় আমরা দেখছি, যেগুলো ওইটা আমরা ব্যবহার করছি প্রতিদিন, সেই জিনিসগুলো আমরা ইউজ করছি কথা বলার কাজে, এবং চোখের সামনে সেগুলো ঘটছে। আর এগুলো তুমি যখন একটা বাচ্চাকে দেখাতে পারবে, তখনই সে দ্রুত কানেক্ট করতে পারবে বা রিলেট করতে পারবে। হ্যাঁ, কারণ সামনাসামনি সে দেখতে পাচ্ছে, এবং সেটাও সে সেই জিনিসটা তো বুঝতে পারছে। কিন্তু তুমি যখন ধরো ইংলিশ মিডিয়ামে যে জিনিসগুলো পড়ানো হয়, সেগুলো কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে না, ঠিক আছে। ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা আমাদের স্টেটের নাম ঠিকঠাক বা ম্যাপে দিলে পজিশন করতে পারবে না, কিন্তু সেই ইউএস এর সব জিনিস জানে। কারণ কি, সেই কন্টিনিউয়াসলি ইউএস এর জিনিসগুলো এত দেখছে বলে। কিন্তু এই যে যে ব্যাপারটা, মানে ডিফারেন্স আমি বোঝাচ্ছি, তো সেই জন্য তুমি বিদ্যাসাগর এই জিনিসগুলো দেখছেন যে এমন ভাবে সেটা লিখতে হবে যাতে সাধারণ লোকেরা সাথে কানেক্ট করতে পারে, ঠিক আছে, নিজেকে অঙ্গাঙ্গি ভাবে মেসে, এবং চোখের সামনে সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। এই জন্য অ থেকে তোমার এখানে ঔ অব্দি, এবং ক থেকে কি অব্দি, যেই যেই সব জিনিসগুলো, যে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, এবং সবগুলোই আমরা কিন্তু চোখের সামনে দেখি। মিনার, বুঝতে পারছো? একটু আগে আছে। ক্লাস 1 টু তে আমরা যেগুলো পড়েছিলাম, ঠিক আছে, অয় অজগর, ঠিক আছে, বা আতে যেগুলো যা যা আসছে, মানে ক ক খ গ, মানে যা যা আসছে তোমার, প্রত্যেকটা শব্দের সাথে যে যে জিনিসগুলো আমরা প্রকাশ করছি, সেগুলো কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অনেক সময় স্পর্শ করতে পারছি এবং দেখতে পাচ্ছি। আর কোনো একটা জিনিস যখন তুমি সামনাসামনি দেখতে পারবে এবং স্পর্শ করতে পারবে এবং সেটা ব্যবহার করতে পারবে, তত তুমি দ্রুত সেটা মাথায় রাখতে পারবে। ওই কারণেই কিন্তু বিদ্যাসাগর তোমার সেই হিসাবে ওই এই শব্দে ওই জিনিসগুলো ইউজ করেছেন, এবং তারপরে বিভিন্ন পার্টে তোমার সেই জিনিসগুলো আসছে। সংস্কৃত উনি ফার্স্টে লিখছেন, এবং তারপরে বাংলা ভাষায় যেহেতু ওইসব জিনিসগুলো নেই, সেই কারণে উনি কিন্তু তারপরে এমন ভাবে সেই জিনিসগুলো করছেন যাতে সে, যেটা আমরা বলি না মানে, যে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই জিনিসগুলো বুঝতে পারে। তো সেইভাবেই কিন্তু এই পয়েন্ট অফ ভিউতে জিনিসগুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন পার্টে, যাতে সবাই সিম্পল ভাবে জিনিসটা কানেক্ট করতে পারে। বুঝতে পারলে মৃণাল? এই হচ্ছে, তুমি যদি বলো আগে আছে। ব্যাকগ্রাউন্ড, তো এই কারণে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ তুমি যা যাই বলো, সেই পার্টের উপর ভিত্তি করে বই লেখাগুলো শুরু হয়,
এবং পরপর আস্তে আস্তে করতে থাকে। আর সেখানে টাকা পয়সা তো দেওয়ার ক্ষেত্রে, আচ্ছা তুমি যেহেতু জিজ্ঞেস করলে আমি আরো একটু ডিটেলসে বলে দিই। টাকা পয়সার ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, কারণ উনি যখন চাকরি করতেন বিদ্যাসাগর, ওনার মাসিক বেতন ছিল কত জানো? তখনকার টাইমে 500 টাকা উনি মান্থলি ফিস পেতেন। কত বললাম মাথায় রেখো? সুপর্ণা, মৃণাল, 500 টাকা। স্যার 500 টাকা বল? তো 500 টাকা সেই আমলে অন্য লেভেল, কারণ সেই সময় সোনার দাম 14 টাকা ভরি ছিল। কত? ওনার টাইমে 14 টাকা কত ভরি? মাথায় আবার বলছি, 14 টাকা ভরি। স্যার আজকে কত সোনার রেট? 1,03,400 টাকা। আজকে ক্লাস রয়ে গেলে রেটটা দেখি কি বলছে কিনা। আজকে সোনার দাম কত? 1,00,000, ঠিক আছে, হ্যাঁ 3,400 টাকা আমি বললাম, ঠিক আছে, 1,03,400। ডিটেলস বোঝা যাচ্ছে সুপর্ণা, মৃণাল? তো তাহলে কোন লেভেলের ওনার পয়সা ছিল, মানে উনি পেতেন 14 টাকা সোনার ভরি, তখন উনি মাইনে পাচ্ছেন 500 টাকা। তাহলে আজকের দিন হিসাবে ইউজ করো, অ্যাভারেজ করো মার্কেট প্রাইসে, যে কোন লেভেলের পয়সা। এখন এক ভরি সোনার দাম 1,03,000। আজকে ক্লাস হয়ে গেলে সার্চ করে পেয়ে যাবে 1,03,400 টাকা সোনার ভরি। সোনার ভরি মানে 10 গ্রাম সোনার দাম। সুবর্ণা তো অলরেডি নিশ্চয়ই জানো, তাই তো? তো সেই হিসাবে যে পার্টটা রয়েছে, ওকে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে? তো এইসব ডাটা যখন তুমি লিখবে, এক্সামিনে বুঝতে পারবে যে 2-4 লাইন পড়াশোনা করে ছেলেটা এসছে বা মেয়েটা এসছে। এই যে যে হিস্ট্রি গুলো বললাম, এগুলো ফ্যাক্ট সব। উনি যখন বিদ্যাসাগর যখন চাকরি করতেন, ওনার ফিস ছিল হচ্ছে 500 টাকা, মানে বেতন, যেটা ফিস বা বেতন যেটা বলি আমরা, বুঝতে পারছো? তাহলে সোনার দাম কত তখন? 14 টাকা ভরি। তো তাহলে বুঝতেই পারছো টাকা পয়সা তোমার সেই হিসাবে ছিল, এবং তার সাথে পলিটিক্যাল সাপোর্ট রয়েছে কার, এবং তোমার সেই হিসাবে মেন্টালি সাপোর্ট রয়েছে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি নিশ্চয়ই আমার বলতে হবে না ব্যাকগ্রাউন্ড কি ছিল, আশা করি তুমি পড়েছো, তাই না? তো এই যে যে ব্যাপারটা কিন্তু করতে হবে। তো এইভাবে যখন তুমি লিখবে ডাটাগুলো, নাম্বার তুমি পাবে না তো অন্য লোক পাবে। ব্যাপারটা বুঝতে পারছো? তো এই যে কানেকশন গুলো তোমার যে হিসাবে এক্সাম্পল দিয়ে দিয়ে করতে হবে। তো কারণে আমি লিখলাম যে তখন 500 টাকা তোমার মান্থলি তোমার স্যালারি, আর সেখানে সোনার দাম হচ্ছে 14 টাকা ভরি। আর যদি বর্তমান প্রাইস দেখো, তাহলে তুমি ভাবো তাহলে ওই লেভেলের বেতন পেতে তাহলে তোমার সোনার মানে কত টাকা তোমার হবে? সোনার দাম এখন 1,00,000, তোমার সেই হিসাবে 3,000 আসছে। তাহলে যদি সেই, তাহলে ধরো 10 বা 15 লাখ টাকা বা তার উপরে তোমার মান্থলি স্যালারি হওয়া দরকার, বা 20 লাখের উপরে হওয়া দরকার, বা তারও বেশি, 20 লাখ, তারও বেশি। 14 টাকা সোনার ভরি সে পাচ্ছে 500 টাকা বেতন। তাহলে কত ভরি পাচ্ছে? তাহলে ওই মতে অত ভরি তোমার যদি পেতে হয় আজকের দিনে, মান্থলি স্যালারি কত হতে হবে? বইতে এসে পড়ে ওগুলো পেয়ে যাবে, আমি যা যা বলছি। তুমি যদি বিদ্যাসাগরের হিস্ট্রি পড়ো, তুমি কিন্তু একটু পেয়ে যাবে, ঠিক আছে? তো এই সমস্ত ডাটাগুলো লিখতে হবে সুপর্ণা, খালি খালি নাম্বার দেবেন না। এই যে যেগুলো বলছি মৃণাল, এগুলো যদি তুমি না লেখো, তুমি কি করে আশা করো তুমি চান্স পাবে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি ওর জন্য দেখো বারবার বলি, আমরা পাস করতে যাচ্ছি না, তোমরা অলরেডি ভালো স্টুডেন্ট, আমরা ফিনিশিং এর জন্য যাচ্ছি, টপ র্যাঙ্ক করতে। তো সেখানে এই ডাটাগুলো দরকার। সহজপাঠের মধ্যে বিদ্যাসাগরকে ঢোকাবো? শুনতে পাচ্ছি না, কি বলছো? বলছিলাম সহজপাঠের মধ্যে কি আবার বিদ্যাসাগরকে ঢোকাবো আমি, মানে বিদ্যাসাগরের মানে এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলছি, ঠিক আছে? সহজ পাঠ তুমি বলছি হ্যাঁ, মানে বুঝতে পেরেছি। ব্যাকগ্রাউন্ডটা বলতে, সহজ পাঠ বা তুমি যদি বাংলা, তুমি যদি ভাষার বা বাংলা বইয়ের লেখার যে স্টার্টিং যে ফেজ, বাংলা বই যখন লেখা হচ্ছে সেটা যখন থেকে স্টার্ট হচ্ছে, তো সেখানে তো গুরুদেব তো আসছে পরে আসছে, আমি তার আগের ব্যাকগ্রাউন্ড বললাম। গুরুদেবের বইটা তো পরে আসছে, তাই না? আমি আরো আগের ব্যাকগ্রাউন্ড থেকে বললাম যে কোথা থেকে আমাদের বেসিক্যালি যে যে মানে যে যে বইগুলো আসা শুরু হচ্ছে। কারণ আমি কি বলেছি মৃণাল, ব্যাকগ্রাউন্ড দিতে কোনো একটা জিনিস, মানে আমি ওই ডিটেলসটা, ওই টপিকে ডিটেলস আমি এত করে জানি যাতে ব্যাকগ্রাউন্ডে কোন কোন জায়গা থেকে জিনিসগুলো আসছে। তার আগে তো তোমার বই ছিল না, তাই না? তো মানে এরকম টাইপের বই ছিল না তোমার, তোমার সেই হিসাবে সর্বর্ণ অপরাজিতা। ওই জন্য যাই হোক, তুমি যেহেতু জিজ্ঞেস করলে, আমি তোমার সেই হিসাবে লিখা। আর রবীন্দ্রনাথ সম্পর্কে তুমি যখন লিখছো এখানে, ঠিক আছে, সহজ পাঠ সম্পর্কে, গুরুদেবের সম্পর্কে তুমি যখন লিখছো, তখন তোমার ঠিক সেম স্টাইলে ঠাকুর বাড়ির সম্পর্কে ডিটেলস কিন্তু মাথায় রাখতে হবে। ঠাকুর বাড়ি বলতে আমি জোড়াসাঁকোর ঠাকুর ফ্যামিলির কথা বলছি। বাংলার রেনেসাঁস এবং ভারতের রেনেসাঁস শুধুমাত্র যদি বলা হয়, স্টার্ট হচ্ছে হচ্ছে এই ফ্যামিলি থেকে। বাংলার রেনেসাঁস, নবজাগরণ, ঠিক আছে, ভারতের নবজাগরণ স্টার্ট হচ্ছে এই ফ্যামিলি থেকে। কোথায়? ঠাকুরদার পয়সায়, মানে রবীন্দ্রনাথের ঠাকুরদা কে? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার পয়সায় কিন্তু হিন্দু কলেজ তৈরি হচ্ছে 1817 সালের 20 জানুয়ারি। তুমি প্রেসিডেন্সিতে এক্সাম দিতে যাচ্ছ, তোমার অবশ্যই জানা দরকার যে কবে প্রেসিডেন্সি স্থাপিত হয়েছিল। ডেট কবে সুপর্ণা? 1817 সালের 20 জানুয়ারি। 1817 বাচ্চারাও জানে, তুমি বাচ্চা না, তোমার ডেট সহ জানতে হবে।
কারণ তুমি পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স দিচ্ছে, স্ট্যাটাসের ব্যাপার আছে, স্ট্যান্ডার্ডের ব্যাপার আছে, তো ডেট খেয়াল রাখতে হবে। যেটা আমি আগেও বলেছি মৃণাল, ইয়ার সবাই জানে, তারিখ হচ্ছে ইম্পর্ট্যান্ট, ওই তারিখই তোমাকে সিট দেবে। বোঝা গেল? আচ্ছা, তারপর তোমার সেই হিসাবে ওই ফ্যামিলি থেকে পরপর কন্টিনিউয়াসলি সব চেঞ্জ গুলো কিন্তু আসছে। তুমি যখন সহজ পাঠ, তুমি সহজ যখন লিখছো, ঠাকুর বাড়ি থেকে আর কোন কোন জিনিসগুলো স্টার্ট হচ্ছে, ঠিক আছে, তার অন্যান্য ভাই টাইরা কি কি করছে সেই দিকগুলো কিন্তু তোমার এখানে অ্যাড করা দরকার। তুমি ছবি আঁকছো বা অন্যান্য কাজে তোমার যাচ্ছে, তাই না? অবনীন্দ্রনাথ ঠাকুর আসছে, মনে করছে জিনিসগুলো, কি বলছি? ঠিক আছে, তো সুপর্ণা বুঝতে পারছো কথাগুলো? বোঝার চেষ্টা করো। সুপর্ণা ক্লিয়ার? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে খেয়াল রাখা দরকার, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এই যে শিশুদের শৈশবের ছবি তুমি করেছো, খুব ভালো কথা। ওকে, এবং কোন কোন এই যে যার মধ্যে ছিল, আচ্ছা, রাখাল বালক, ঠিক আছে, তুমি এক্সাম্পল গুলো দিয়েছো, পয়েন্ট গুলো ঠিকঠাক আছে, তো সেইভাবে কিন্তু করতে হবে, কিন্তু ওই যে এক্সট্রা যে ব্যাপারটা খেয়াল রাখা আমাদের দরকার। আচ্ছা, নারীদের অবস্থা আছে, নারীদের বানান নন্তর না হয়, মূর্ধন্য না হয়। কি লিখছো এগুলো মিনাল? নারী বানান কি? নয় দন্তর ন হয় নারী বানান, তুমি প্রত্যেকটাই মূর্ধন্য লিখেছো। তার মানে যে না তুমি বানান জানো, তুমি বানান জানো কিন্তু তুমি মাত্রা দাও না। সেটাই হচ্ছে ভুল। মাত্রা দাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সবসময় ঠিক আছে। এই এই যে ডাটা গুলো বললাম খাতায় লিখে রাখো সুপর্ণা। সব জিনিস বইতে পাবে না, আমি যা যা এতক্ষণ ধরে বললাম এগুলো খাতায় লিখে রাখো। ঠিক আছে, কাজে দেবে, কারণ এগুলো যখনই সুযোগ পাবে দুম করে অ্যাড করে দেবে। সে প্যারাগ্রাফ হোক, এসে হোক, বা অন্যান্য জিনিসের বড় কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন হোক, ধরে ধরে অ্যাড করে দেবে। ঠিক আছে, এই যে ডাটাগুলো নিয়ে আমরা কথা বলবো, ওকে, ওই জন্য খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু ভালো হবে। তোমার সঙ্গে দেখো, একজনের পেছনে তুমি যদি এত টাইম নষ্ট করো তাহলে কিন্তু হবে না। আমাদের প্রচুর রাইটার রয়েছে বিনাল, তুমি খালি এক সঙ্গে বসে প্রচুর পরিমাণে লিখেছো, যা করার কোনো দরকার নেই। আমাদের অনেক রাইটার রয়েছে, তাই না? সবাইকে আমাদের সময় দিতে হবে, একজনের উপর বেশি ফোকাস করলে তো আমাদের অন্যগুলো বাকি চলে যাবে, তাই না? প্রচুর রাইটার আমাদের রয়েছে, সমাজ থেকে শুরু করে বঙ্কিমবাবু রয়েছে, সত্যচন্দ্র রয়েছে, জীবনানন্দ দাস রয়েছে, কত লোকজন রয়েছে। প্রেসিডেন্সিতে পামলেট দিতে যাবে, জীবনানন্দ দাসকে কোশ্চেন জিজ্ঞেস করবো, কারণ ওখানেই পড়তো। ঠিক আছে, তো সেই হিসেবে খেয়াল রাখা দরকার। গ্রামের তলায় মরে গেছিল, তাই না? ওই যে কাজ নেই, তো ওই জন্য জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কানেকশন বুঝতে পারছো কিভাবে আসে কোশ্চেন? তার মানে কি ওখানে স্টুডেন্ট, তুমি কোন সাবজেক্ট দিয়ে পড়তে যাচ্ছ? বাংলাতে। বোঝা যাচ্ছে কানেকশন কিভাবে করতে হয়? আচ্ছা স্যার, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, গুরুদেবও কিন্তু গেছিল প্রেসিতে, একদিনের জন্য স্টুডেন্ট ছিল, ঠাকুরদার কলেজ ব্যাপার একটা বুঝতে হবে। তারপরে প্রথমত হয়নি, আর যায়নি ক্লাস ক্লাস করতে, ঘুরতে গেছিল একবার। ওকে, 16 বছর পরে। যাই হোক, এই যে ডিটেলস গুলো খেয়াল রাখা দরকার। ঠিক আছে, কারণ যেহেতু ঠাকুরদার পয়সা বানানো, তারপর একটা করে কথা আমি বলছি। ওকে, তো এভাবে কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে ডাটা গুলো, এগুলো তুমি যদি মাথায় না রাখো কি করে হবে? আর এগুলো তুমি যখন অ্যাড করবে তখনই নাম্বার আসবে, কারণ অন্য বাচ্চারা করছে না, তখন সে জানে না। কারণ এগুলো টেক্সট বইতে তুমি পাবে না, আমি যেগুলো বলছি। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখা দরকার। ওকে, এই জিনিসগুলোতেই ফোকাসটা করা দরকার। সুবর্ণা, বোঝার চেষ্টা করো কি বলছি, সিস্টেম বোঝো। বই সবার কাছে আছে, দোকানে গেলে 200 টাকায় বই পাওয়া যায়, কিন্তু এই সমস্ত ছোট ছোট জিনিসই হচ্ছে তোমার সিটার। যেটা ওই যে আমরা ছোটবেলায় বলেছি, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, তাই না? ওই যে যে ব্যাপারগুলো, গড়ে তোলো মহাদেশ সাগরতা, তো সেরকম হচ্ছে জিনিস, খেয়াল রাখতে হবে। আবার সমস্যা। দেখো, এইভাবে এত ডিটেলসে তুমি সেটা করো না বিনাল, এভাবে কিন্তু দরকার নেই। এক্সেসিভ করছো তুমি এক একজনের উপর বেস করে। টু দা পয়েন্টে যতটুকু দরকার ততটুকুই করো। একবার তুমি করেছো, বেশ, কমপ্লিট, ওই জায়গাটা কমপ্লিট। কারণ আমার সবাইকে সময় দিতে হবে না, শরৎচন্দ্র আছে, বঙ্কিমবাবু আছে, মানে অন্যান্য যারা যারা আছে, সবাইকে আমার টাইম দিতে হবে। আমি যদি একজনের জন্য পাগল হয়ে যাই তাহলে তো সমস্যা। তো ওই জিনিসগুলো কিন্তু করা যাবে। ঠিক আছে, একজনকে আমি একবার কভার করেছি, বেশ, কমপ্লিট, অন্যজনে আস। সেটা তুমি কিন্তু একজনের কিন্তু প্রচন্ড ডিটেলসে করেছো, কোনো দরকার নেই। কারণ আমি একটাই পারফেক্ট হলে হবে না। মানে এমন একটা স্টাইলে কোশ্চেন অ্যান্সার করতে হবে যাতে আমি অ্যাভারেজে খুব ভালো নাম্বার পাই, সেটা হচ্ছে দরকার।
সুপর্ণা বুঝতে পারলে যখনই আমরা কোনো জিনিস করছি এই পার্টে কিন্তু ফোকাসটা করতে হবে। এইবার তোমরা আস্তে আস্তে ফোকাস করো কোটেশন। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্কের মধ্যে অন্যতম থাকবে যে ফেমাস কোটেশন গুলো কিন্তু ফোকাস করতে। ধরো শরৎচন্দ্রের বিখ্যাত কয়েকটা উক্তি, 4টে বা 5টা, বঙ্কিমবাবুর 4টে বা 5টা, গুরুদেবের 4টে বা 5টা, জীবনদল 4টে বা 5টা, মানে যারা যারা আমাদের রয়েছে সিলেবাস। প্রস্তাব বুঝতে পারলে আমি কিন্তু খাতায় লেখা দেখবো, স্যার কোথা দিয়ে পাবো, যে টেক্সট বই তোমার আছে ওখানেই পেয়ে যাবে। বুঝতে পারলে? কারণ এই কোটেশন গুলো আমাদের ইউজ করতে হবে এক্সাম, নাহলে হবে না। ঠিক আছে, স্যার ওই বা বাণী বা হ্যাঁ, বাণী বা কোটেশন বা ধরো তোমার কোনো লেখায় বলা আছে বিভিন্ন উক্তি, ঠিক আছে, তো সেই সব জিনিসগুলো খেয়াল রাখবে। উক্তি তো বোঝো তাই না, মানে উক্তি তো নিশ্চয়ই বোঝো মৃণাল, মানে যে জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট যে জিনিসগুলো কোটেশন, কোর্ট বলে যেটা, একটু এটা লিখি না আমরা কোটেশন সেই হিসাবে, এটা খেয়াল রাখা দরকার। ধরো গুরুদেবের এই বইতে রয়েছে, ঠিক আছে, কোনো সঞ্চয়িত রয়েছে, ঠিক আছে, এরকম গীতাঞ্জলি থেকে তুমি কিছু কোট করলে, কোনো টাইপের কোনো লেখা দিলো, দুর্গ গীতাঞ্জলি করে, বাহ এই ক্যান্ডিডেট এত ডিটেলসে পড়েছে, সুন্দর করে সে গীতাঞ্জলি কোটও জানে। বুঝতে পারছি ইমপ্রেশন কি করে ক্রিয়েট করে। মৃণাল সব প্র্যাকটিস আসবে, স্যার আমি একদম। লিখে পাই, কিছু পাই তো হবে না, লিখে লিখে না করলে মনে থাকবে না। কারণ তুমি পারো আর এক্সাক্ট টাইমে সেটা করছো, সেটা হচ্ছে আলাদা জিনিস। অনেকে অনেক জানে কিন্তু এক্সাক্ট টাইমে সেটা ইউজ করতে পারে না, তখন ভ্যালুলেস। আমি মাঠে দৌড়াতে পারি কিন্তু রাস্তায় পারি না, তাহলে তো হবে না। দৌড়াতে পারি মানে সব জায়গায় দৌড়তে পারতে হবে, তাই না? তো ওইটা স্কিম করলে হবে না, পারো মানে সব জায়গায় পারতে হবে, আমি না পারলেও তাহলে কিছু করার নেই। আমি জানি সব কিন্তু ঠিক টাইমে সেটা বের করতে পারি না, তারপরে ভ্যালুলেস। ওই কারণে এটা লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে যে যে রাইটার আছে বা তাহলে ফোকাস করো যে গ্রাজুয়েশন আমার কে কে আছে, তো সেই হিসাবে আমাদের সেই সেই রাইটার গুলো লিস্ট করতে হবে, এবং তার অ্যাটলিস্ট 5টা করে তুমি সেই হিসাবে কোটেশন ধরে ধরে লিখে সিঙ্গেল পেজে লিখতে হবে। এবং লিখে এগুলো স্যার আমার মনে থাকছে না, আমি কি করবো, দেয়ালে টানা, বারবার বারবার দেখতে থাকো, তাহলেই মনে থাকবে। আর তখনই ওই জিনিসগুলো আমাদের ব্রড কোশ্চেনে কাজে দেবে, এবং ওই জিনিসগুলো তোমার এমসিকিউতে আসবে রামকৃষ্ণ মিশনে, ওই জিনিসগুলো তোমার পিইউএম ডিইটিতে আসবে পাউন্ডেতে, কোটেশন দিয়ে দেবে এটা কে বলেছেন, কোন বইতে এখন আমরা দেখতে পাচ্ছি। এখন তুমি মাইকেল মধুসূদন দত্ত তুমি যদি কোটেশন না জানো তাহলে তো সমস্যা, তাই না? হ্যাঁ স্যার। যে তোমার ইংলিশ থেকে কি করে বাংলায় ফিরে এলো, যে হে বঙ্গ ভান্ডারে তো বিবিধ রত নবোধ আমি অবহেলা করি, মনে পড়ছে জিনিসগুলো? এখন লিখেছে, তুমি যদি খেয়াল না করো, তুমি যদি এখানে কোটেশন করে মুখে মানা না থাকে তাহলে তো আমার কিছু করার নেই। আর এই জিনিসগুলো যখনই করবে তখনই নাম্বার আসবে, আর ওই ডাটাটাই হচ্ছে তোমার এখানে এমসিকিউ করতে সুবিধা হবে। কারণ তুমি ওই জিনিসটা মাথায় নিয়ে নিয়েছো যে হ্যাঁ এখানে হচ্ছে মাইকেল এরকম লিখেছে, যেটা তাই না, আমি আগের দিন বলেছিলাম যে বাবার পয়সা আছে রাস্তার পাশে পড়লো, আর বাবার পয়সা নেই রাস্তার পাশে পড়ছে। আগের দিন বলেছিলাম, আমি খেয়াল আছে মাইকেলের ব্যাকগ্রাউন্ড, তো এই যে যে জিনিসগুলো, তো তাহলে তার লেখা থেকে খেয়াল রাখতে হবে। সনেট কবিতা কবে থেকে লেখা শুরু করে, সনেট কবিতা মাইকেল লিখে সবাই জানে, এক্সামে কোশ্চেন আসবে কোন ইয়ার থেকে তার লেখা শুরু করে, স্যার আমার তো ঠিক খেয়াল নেই, তাহলে আর কিছু করার নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছো কোশ্চেন মৃণাল, কোন সাল থেকে মাইকেল সনেট স্টাইলে লেখা শুরু করেন? কোনো সুপর্ণা বলা যাচ্ছে? তো এই এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এক্সামে ওই দেবে। তো সেই ব্যাপারগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি ডিটেলসে লেখকের ব্যাকগ্রাউন্ড না জানি, তাহলে কি করে তুমি আশা করো তুমি প্রেসিডেন্সিতে চান্স পাবে, বা তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাবে? তো এরকম ডিটেলে জিনিস আসবে, তোমার সিলেবাসের বাইরে কিছু দেবে না, দেবে এখান দিয়ে, কিন্তু তোমার সেই হিসাবে যদি প্রপার ওয়েতে একটা তুমি ফোকাস না করো, তুমি কিন্তু এগুলো করতে পারবে না। আর বোঝার চেষ্টা করো আমি কি বলছি। আর দেখলে এগুলো বানানোর জিনিস না, হয় তুমি জানো নয় জানো না, জানলে নাম্বার পাবে, মাইনে মাইনাস খাবে, সোজা সিস্টেম। জানলে নাম্বার, না হলে মাইনাস খাবে, আর 10টা মাইনাস সিট শেষ। পয়েন্ট বোঝার চেষ্টা করো মৃণাল, আমি কি বোঝাতে চাচ্ছি। দরকার হলে হ্যাঁ লিখে স্যার। রাখো, লিখে লিখে রাখো, আমি যা যা বলছি খাতায় লিখে রাখো, খালি শুনতে কাজ হবে না, শুনলে ভুলে যাবে, কিন্তু লিখে রাখলে মনে থাকবে যে হ্যাঁ স্যার 22শে এপ্রিল 2:37-এর সময় এটা আমাকে বলেছে, 2:37 না হলেও 22 এপ্রিল করে ডেটটা দিয়ে রাখো, তাহলে বুঝতে পারছো এই দিনের ক্লাসে স্যার আমার কিরকম বলেছিল। তাহলে এক্সামের আগে, পামডেট এক্সামের আগে তুমি এই জিনিসগুলো যখন রিভাইজ দেবে মনে পড়বে যে স্যার আমাকে এটা বলেছিল, এইভাবে আমার দেখতে হবে, শুনলে মনে থাকবে না। ঠিক আছে, কারণ আমাদের এটার ভ্যালু হচ্ছে 24 ঘন্টা, তুমি যা শোনো সব থেকে বেশি মনে থাকে 24 ঘন্টা, তারপর আস্তে আস্তে কমতে থাকে। তো তার জন্যই তো আমরা রিভিশন দিই, তাই না? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সুপর্ণা বোঝা যাচ্ছে? খালি বুঝলে হবে না, খাতায় লিখে লিখে মাথায় রাখতে হবে, মাথায় এই করতে লিখে রাখো, তাহলে পরে মনে পড়বে।
সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রিলেটেড কোশ্চেন আসতে পারে। বাংলাদেশের সাথে রিলেশন এখন চরম খারাপ। তো বাংলাদেশের থেকে কি কি জিনিসগুলো আমাদের সিলেবাসে রয়েছে, কোন কোন রাইটার রয়েছে, কোন ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে, খেয়াল রাখবে। বলুন স্যার, শুনতে পেলাম না। হ্যাঁ, আর বাংলাদেশের কোন একবার কোন বলুন। রাইটার আমাদের সিলেবাসে রয়েছে, বাংলাদেশের কোন কোন রাইটার সিলেবাসে রয়েছে, কোন কোন রাইটারের ব্যাকগ্রাউন্ড আমাদের সিলেবাসে রয়েছে, সেই জিনিসগুলো ফোকাস করো। যেরকম ভাষা সাহিত্যিক নিয়ে কি হচ্ছে শহীদুল্লাহ, তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট করেছে, কাজ করেছে বাংলার সাথে হ্যাঁ কাজী নজরুল ইসলাম উনি কি, উনি তো অ্যাকচুয়ালি বাংলাদেশেরই লেখক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খেয়াল রাখতে হবে, যেহেতু বাংলাদেশ নিউজে রয়েছে। আচ্ছা, নজরুল ইসলাম যেহেতু বললেন 99 সালে জন্মেছে, 76 সালে মরেছে, তাই না? তো এইভাবে হ্যাঁ, ডেট গুলো খেয়াল রাখতে হবে। মনে করো 1899, 1976, কোথায় মরেছে? ঢাকায় মরেছে। কি কি বলে গেছে? হুম, বিশ্ববাসী, সাম্যবাদী, হানা তানা তোমার লিখেছে, কোনটা কোন ইয়ারে পাবলিশ হয়েছে সেইগুলো খেয়াল রাখা দরকার। কোশ্চেন আসবে কোন বছর তাকে মানব সালে। কি পেয়েছে, হ্যাঁ বলো, কোথায় উনি করেছে, মানে উনি কোথায় বুঝতে করেছে, পারছি কি না তোমার করেছে কথা, ওগুলো? মুখ থেকে একটু দূরে সরাও, একটু দূরে সরিয়ে কথা বলো। বলছি হ্যাঁ বলো। উনি কোথায় থেকে মানে কোথায় থেকে উনি মানে নিজের পড়াশোনাটা শুরু করেছিল সেটাও তো লেখা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তোমার জন্ম তো আমাদের এখানে চুরুলিয়া গ্রামে না বর্তমানে, তো সেই হিসাবে কোন খেয়াল রাখা দরকার। 1899 সালে, ওকে। আর 76 সালে মারা গেছে, যেটা আমি বললাম। ওকে, তো আর তারপর 72 সালে তোমার ঢাকা বাংলাদেশের জাতীয় কবি স্ট্যাটাস দিয়েছিল। ঠিক আছে, তো যেহেতু বাংলাদেশের সাথে এখন রিলেশন খুবই ডেঞ্জারাসলি খারাপ, তো তাহলে বাংলাদেশে কোন কোন কবি টবি রয়েছে, লেখক টেখক রয়েছে আমাদের সিলেবাসে, সেই জিনিসগুলো একটু ফোকাস করা দরকার। কানেকশন বুঝতে পারছো মৃণাল? কিভাবে কানেক্ট করতে হয় আচ্ছা আচ্ছা। কারেন্ট অ্যাফেয়ার, হুম হুম। এইভাবে জিনিসগুলো খেয়াল করতে হবে। তারপর একটু আগে তুমি লিখলে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তুমি সময় হিসেবে লিখেছো শহীদুল্লাহ কোথা থাকা, বাংলাদেশে আসছে, তো তোমার সেই সব খেয়াল রাখা দরকার। শহীদুল্লাহ কি করেছে, বাংলা সাহিত্যের দেশ কি কি জিনিসগুলো আসছে, পয়েন্ট বোঝার চেষ্টা করো, কোশ্চেন এই আসবে। তো এইভাবে জিনিসগুলো কিন্তু এখানে ফোকাসটা করতে হবে। বোঝা যাচ্ছে সুপর্ণা? প্র্যাকটিস না করলে জীবনে কিছু হবে না। এটা আন্দাজে দেওয়ার জায়গা না, আন্দাজে দিলে মাইনাস খাবে। কারণ এটা স্কুলের এক্সাম না বা কলেজের এক্সাম, ভোর করলে 0 পাবো না, 10টা মাইনাস খাবে, সিট ওখানেই শেষ। ওই জন্য টু দা পয়েন্টে ফোকাস করো। তাহলে বাংলাদেশের সাথে রিলেটেড কোন কোন রাইটার আমাদের আছে, কোন কোন পার্টে আছে, কি কি বৃত্তান্ত, সেই জিনিসগুলো আমাদের সিলেবাসের সাথে ফোকাস করতে হবে। ওকে, সমসাময়িক কি সকল লেখক আসছে, সমসাময়িক লেখকরা কারা কারা রয়েছে, এটাকে আমরা সেই হিসাবে দেখি। ঠিক আছে, কন্টিনিউয়াসলি যেটা আমরা দেখছি তসলিমা নাসরিন নিয়ে রেগুলার কিন্তু আসছে। তোমার কোশ্চেন আসবে আমার মেয়েবেলা কে লিখেছে, নাম শুনেছো কখনো? কার লেখা? সুপর্ণা, আমার মেয়েবেলা, আমার মেয়েবেলা কার লেখা বাংলা সাহিত্যে? বলতে পারছি না। কি অবস্থা, ফোকাস করো, ফোকাস করো। ওকে, ফেমিনিস্ট রাইটার, নারীবাদী লেখিকা, নারীবাদী লেখিকা, নারীবাদ নিয়ে কোশ্চেন আসবে। সোশ্যাল মিডিয়া খুললেই তো ফেমিনিস্ট দেখতে পাও নাকি মৃণাল? তো এখন তো এরপর বেশ করে নিউজে চলছে ফেমিনিজম, ঠিক আছে সবাই, তো তোমার সেই সময় খেয়াল রাখা দরকার। নারীবাদী সমসাময়িক তোমার লেখিকারা কারা, লেখকেরা কারা, কি কি বই তারা লিখেছে, কোশ্চেন এই আসবে। আর প্রেসিডেন্সিতে লিখেছেন বলে? নারীবাদী লেখিকাদের নাম, নারীবাদী লেখক, আচ্ছা না, আমার মেয়েবেলা লেখা হচ্ছে তসলিমা নাসরিনের, নাম শুনেছো তসলিমা নাসরিন? হ্যাঁ, তো ওইগুলো খেয়াল রাখতে হবে, এক্সামে এই দেবে। ঠিক আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে তসলিমা নাসরিন তোমার কিন্তু খেয়াল রাখা দরকার, কারণ উনি সমসাময়িক লেখিকা, সমসাময়িক সময়। স্যার এগুলো তো আমার সিলেবাসে নেই, তো উনি কি চাইনিজ লিটারেচার লেখেন? না, উনি বাংলা সাহিত্যের লেখিকা, তো তার জন্য অবশ্যই তোমার খেয়াল রাখা দরকার। মৃণাল, কথা ক্লিয়ার? স্যার আমার সিলেবাসে তো তসলিমা নাসরিনের কিছু নেই, তো তাতে কোনো যায় আসে না, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো। বোঝা যাচ্ছে মৃণাল? বোঝার চেষ্টা করো, কোশ্চেন এই আসবে। ঠিক আছে, তো তাহলে এনার যে লেখাকার কি কি বই উনি লিখেছেন, দ্বিখণ্ডিত, লজ্জা, কার লেখা? তসলিমা নাসরিন, কবে পাবলিশ হয়েছে, কোশ্চেন এই আসবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর জিনিস। আর প্রচুর আন্তর্জাতিক পুরস্কার উনি পেয়েছেন, উনি এখন কলকাতায় তোমার সেইভাবে থাকছে। বাংলা সাহিত্যের এত বড় সাহিত্যিক তুমি যদি লেখাতে তার না জানো, তাহলে আমার কিছু করার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স এর জিনিস খালি সেমিস্টারের জিনিসে কাজ দেবে না, সেমিস্টারে তোমার কাজ দিয়ে যা নেওয়া তা নেওয়া হয়ে গেছে, তোমার কাজ দিয়ে যা বোঝা তা হয়ে গেছে, তার জন্য তুমি ফর্ম ফিল আপটা করতে পারছো। আর এক্সট্রা তুমি কি জানো, যেটা আমি বারবার বলছি। মিনার কথা ক্লিয়ার? ঠিক আছে, তো ফোকাস করো। স্যার এগুলো কোথায় পাবো, গুগল করো, সেকেন্ডের মধ্যে সব পেয়ে যাবে। আর এগুলো ধরে ধরে লেখো, খাতায় লেখো, বারবার প্র্যাকটিস করো, নাহলে হবে না। কারণ দেখো আমি কোশ্চেন জিজ্ঞেস করি, এখানে কোনো বোঝাবুঝিচ্ছি না, তুমি জানো না, জানো না, জানলে নাম্বার পাবে, না হলে মাইনাস খাবে, সোজা সিস্টেম।
সোজা সিস্টেম, ঠিক আছে? সুপর্ণা শোনা যাচ্ছে আমি কি বলছি? ওকে, তো সেভাবে ফোকাস করো, খাতায় দেখো এগুলো, শুনলে খালি কাজ দেবে না, খাতায় দেখো যা যা বললাম। আবারও আমি বলে দেবো বারবার, আপকামিং ক্লাসগুলোতে কোনো সমস্যা নেই, কিন্তু যেভাবে বলছি সিস্টেম বোঝার চেষ্টা করো। বই সবার কাছে আছে, দোকানে 200 টাকায় বই পাওয়া যায়, চান্স পাচ্ছে না কেন তারা? ঠিক আছে, প্রপার ওয়েতে প্রপার স্ট্র্যাটেজি ফলো করছে না। ওকে, হ্যাঁ, তো এই জিনিসগুলো ঠিক আছে, এই জিনিসগুলো তুমি ফোকাস করেছো, তোমার লেখা আমি টোটাল দেখলাম, তো আশা করি তুমি বুঝতে পেরেছো মৃণাল, যে কি কি জিনিসগুলো তোমার ফোকাস করতে হবে বা ফলো করা দরকার। উপরটা লিখেছো আমি যা যা বললাম? সমসাময়িক কোন কোন লেখক লেখিকারা রয়েছে ভারতবর্ষে এবং বাংলাদেশে বাংলা সাহিত্যের উপর বেস করে, খাতায় লেখো, তাদের লিস্ট বের করে তাদের নাম খেয়াল রাখবে এবং কি কি বই তারা রিসেন্টলি লিখেছেন। ঠিক আছে, ধরো এবার কেউ ম্যান বুকার প্রাইজ পেল, নাম শুনেছো ম্যান বুকার প্রাইজ? কোশ্চেন তোমার আসবে এই বইয়ে, তোমার সেই সব কে আসছে? সাহিত্য একাডেমি পুরস্কার 2025 সালে কে পেলেন? স্যার এগুলো তো আমার সেমিস্টারে নেই। তো তুমি সেমিস্টার এক্সাম দিতে যাচ্ছ না, ঠিক আছে, তুমি যাচ্ছ, তুমি এক্সাম দিতে, তো সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং এগুলো সম্পূর্ণ আমাদের সাবজেক্টের জিনিস। ঠিক আছে, তো সেই সময় খাতায় লিখে রাখো। ঠিক আছে, সার্চ করলে তুমি পেয়ে যাবে মিনাল, বুঝতে পারলে? আস্তে আস্তে সময় লাগবে, ঠিক আছে, আমাদের টাইম আছে, কিন্তু আমি কেন বলছি তোমার সিস্টেমটা বোঝানোর জন্য, যে কিভাবে আমাদের এগোতে হবে। বোঝা গেল মিনাল? ঠিক আছে স্যার, আমি পারছি না, আমার কি প্রিপারেশন চরম খারাপ হচ্ছে? অ্যান্সার হচ্ছে না, প্রিপারেশন ঠিকঠাক ভাবেই এগোচ্ছে, কিন্তু আরো আস্তে আস্তে আমাদের এইভাবে ফোকাস করতে হবে আগামী দিনগুলোতে, আগামী মাসগুলোতে। ঠিক আছে, বুঝতে পারবে? তো সেই জিনিসগুলো কিন্তু এখানে পরপর রয়েছে। কনফিউশন থাকলে বিদেশি কোনো বলতে হবে। সাহিত্যিকের বিদেশি কোনো সাহিত্যিকের সাথে বাংলার মানে বাংলা সাহিত্যের কোনো যদি রিলেটেড থাকে তার সম্পর্কেও তো আমি লিখতে পারি। বুঝতে পারলাম না কি বলছো। মানে বিদেশি মানে বিদেশি কোনো লেখক এখানে বাংলা সাহিত্যের ও, সাথে হয়তো রিলেটেড আছে, তার তার সম্পর্কেও তো আমি লিখতে পারি। কিন্তু জেনারেলি দেখো, আমরা যেহেতু বাংলা ভাষা নিয়ে পড়তে যাচ্ছি, বাংলা সাহিত্য নিয়ে পড়তে যাচ্ছি, বাংলা সাহিত্যের উপর লেখক লেখিকারা যারা আছেন তাদের উপরই বেশি ফোকাস করবে। ঠিক আছে, ফরেনাররাও অনেকে বাংলা টাংলায় লেখেন, কিন্তু ফোকাসটা করবে এই সমস্ত জায়গাতে, যারা কন্ট্রোভার্সি চলছে যাদের নিয়ে বা নিউজে চলছে। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলেছিলাম, বুঝতে পারলে? এইগুলো সব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। এই যে যেগুলো এতক্ষণ আমি কথা ডিসকাস করছি, এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন আসবে। এবং এগুলো তুমি কোথায় পাবো স্যার? ওই যে নিউজ পেপারটা যখন প্রতিদিন তুমি ফলো করবে এবং শর্ট সামারি গুলো করবে, তখনই এই জিনিসগুলো অ্যান্সার তুমি পাবে, নাহলে কিন্তু তুমি পাবে না। ঠিক আছে, আচ্ছা, প্রতিদিন কারেন্ট একটা বলে করে ছোট করে লেখা, আচ্ছা হ্যাঁ, প্রতিদিন করে একটা লেখা থাকে নিচে, ছোট করে একটা করে লেখা থাকে যে কত সালে কি হ্যাঁ, হয়েছে, প্রতিদিন হ্যাঁ, লেখা থাকে, আমি দেখেছি ওটাতে। হ্যাঁ। সুপর্ণ, বুঝতে পারছো কারেন্ট অ্যাফেয়ার্স কি করে আসছে? তো এই জন্য নিউজ পেপার বা খবরের কাগজ প্রতিদিন ফলো করে সেখান থেকে তার সামারিটা করতে হবে, নাহলে কিন্তু হবে না। যেটা আমি তোমাদের আগে ক্লাসে আমি দেখেছি, ওইভাবে কিন্তু তুমি কিন্তু খালি এমনি সেই করেছো, নিউজ পেপার থেকে কিন্তু কিছুই করোনি মৃণাল। আর ওগুলো কিন্তু পড়া শুরু করো, আমি কিন্তু ওইগুলো আস্তে আচ্ছা, আস্তে আমি ওগুলো সব নিউজ পেপার দিয়েই করেছি। এই যে ফার্স্ট ক্লাস তারপরে কংগ্রেস বছর এইগুলো সব নিউজ পেপারেই বার হয়েছিল, এই খবর থেকেই আমি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওইভাবে করতে হবে, ডেট ওয়াইজ ধরে ধরে করো। ঠিক আছে, যে যেগুলো তুমি সম্পাদকীয় থেকে বলেছিলাম, আর ওই পার্টের সেকেন্ড পেজ থেকে যে যে বিষয় নিয়ে আলোচনা হ্যাঁ স্যার। সমালোচনা হচ্ছে সেই পার্টে ওই জিনিসগুলো কিন্তু এখানে ফোকাসটা করা দরকার, ওই পার্টে জিনিসগুলো আমাদের নিয়ে আসতে হবে এবং এটা প্রতিদিন। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান সমসাময়িক যে বিষয় আছে তার উপর ভিত্তি করে তোমার কিন্তু সেই হিসাবে আসবে। আর এখানে কিন্তু কমনে কোনো হুম। সিস্টেম নেই, তুমি রেগুলার ফলো না করলে এগুলো পাবে না। ঠিক আছে, রেগুলার ফলো না করলে এবং সেগুলো রিভাইজ হ্যাঁ, আমি না প্রতিদিন লিখে, প্রতিদিন ইউজ করি নিউজ পেপার, প্রতিদিন দেখি স্যার। হ্যাঁ কি নিউজ বলছো? পেপার প্রতিদিন দেখি, বলছে নিউজ বেশ পেপার বেশ, প্রতিদিন আমি তাহলে ফলো করলে করি। হবে না, মেসবে প্রতিদিন পড়ো, খুব ভালো কথা। আমি নেক্সট দিন থেকে রিটেন ফরম্যাটে চাই, লিখিত ফরম্যাটে। সুপর্ণা, বুঝতে পারলে? লিখিত ফরম্যাটে এই সামারি গ্রুপ চাই, এখান থেকে কোশ্চেন আসবে, কিরকম আসবে তো আমি এতক্ষণ ধরে ডিসকাস করে দিই। আর এগুলো পরপর তোমার সেই হিসেবে কিন্তু রেগুলার করা দরকার, রেগুলার 1 থেকে 2 ঘন্টা তোমার সেই হিসেবে নিউজ পেপারে দেওয়া দরকার। পড়া এবং লেখার মধ্যে তোমার 1 থেকে 2 ঘন্টা চলে আসবে, আর বাকি টাইমে তুমি অন্যান্য পার্ট গুলো করলে, পদ্য পদ্য যা যা। আচ্ছা, রুটিন করেছো আগে সেটা বলো আমাকে, সুপর্ণা। রুটিন বানিয়ে তো তাহলে হবে কি করে? রুটিন বানিয়ে দেয়ালে টানা।
মৃণাল রুটিন করে দেয়ালে টানিয়েছো? না স্যার। তাহলে কি করে হবে? আমি নেক্সট দিন কিন্তু দেয়ালে দেখতে চাই যে ওই পাশে দেখা যাচ্ছে মৃণাল বসে আছে, পাশের যে রুটিনে দেখা যাচ্ছে, তাহলে হবে না। দেখো সবকিছু কিন্তু ইম্পর্টেন্স আছে, এগুলো খালি খালি হবে না। বোঝার চেষ্টা করো, তোমরা ইউজিন না যে হ্যাঁ ঠিক আছে 40টা সিট 40টাই আমার জন্য না। এখানে অলরেডি 80% সিট রিজার্ভ করা, প্রেসিডেন্সিতে 90% সিট রিজার্ভ। কটা সিট আছে আমি প্রথম দিনই বলেছি, সিরিয়াসলি নাও জিনিসগুলো, অত সহজ না। ঠিক আছে, এখানে হার্ড ওয়ার্ক না দিলে কোনোভাবে আসবে না। না হলে তুমি যে কোনো জায়গায় করতে পারো, দেখো রবীন্দ্রবাদী তোমার জন্য আছে, দাঁড়িয়ে বড় এমনি রেড কার্পেট দিয়ে দেবে। কিন্তু আমরা স্ট্যান্ডার্ডের জায়গায় যাই আচ্ছা আচ্ছা, তো এখানে হার্ড ওয়ার্ক না করলে হবে না। রুটিনটা বানিয়ে দেয়ালে টানাও এবং সেটা ফলো করো। যেটা আমি আবার বলছি সেলফি তোলার জন্য না, সেটা হচ্ছে যেগুলো ফলো করতে হবে, যে আমি রুটিনটা বানিয়েছি এই টাইমটা এইভাবে আমি সেই সেই জিনিসগুলো যেন ফলো করি। হার্ড ওয়ার্ক সেগুলো আসবে না, পয়েন্টটা বোঝো। টাইমটা আছে কিন্তু সেটা আমাদের প্রপারলি ইউজ করতে হবে। আর সেই হিসাবে তুমি 1 2 3 মাস এভাবে করো, নেক্সট এই যে রুটিনটা ফলো করো, নিজেই চেঞ্জটা দেখতে পাবে। কারণ আমরা পারফেকশনের জন্য যাচ্ছি। সুপর্ণা বুঝতে পারলে রুটিনটা বানাও, রুটিন বানিয়ে দেয়ালে টানাও। যদি সত্যি চাও তো সেই জিনিসগুলো দরকার এখানে, না হলে কিন্তু হবে না। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওভারঅল যদি কোনো কোয়েশ্চেন কোয়ারি আর কনফিউশন থাকে বলো। সুপর্ণা, যদি কোনো কোয়েশ্চেন কোয়ারি ডাউট বা যা বুঝতে পারলে না আমরা যা যা ডিসকাস করলাম খাতায় লিখেছো তো, স্যার যা যা আমি বলেছি? বলছি রামকৃষ্ণ মিশনের সিলেবাস কি একই হবে? মানে ফিজিক্স সিলেবাস আমরা আমরা যে সিলেবাস নিয়ে পড়ছি এখন ওখানেও কি সেম সিলেবাসে মানে এক্সামটা হবে? হ্যাঁ, একদম একদম ঠিক আছে। বা যে ওয়েস্ট বেঙ্গলে তো না, আমি শুধু তো ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার সেই সব এখানে আসছে। সিউএ যা আসছে ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে পড়া। আমি কি বললাম, ধরো তুমি যেটা থার্ড সেমিস্টার তুমি পড়েছো ওখানে ধরো ফিফথ সেমে পড়াচ্ছে, আর ফার্স্ট সেমে একটু সাফল করে থাকা। ঠিক আছে, ওই যেরকম দেখো এক্সাম হলে থাকে না, ধরো কম্পিটিটিভ এক্সামে ধরো সেম কোয়েশ্চেন থাকে, আর একটু ঘুরিয়ে ফুরিয়ে দেয়, যে ফার্স্ট বেঞ্চে বসছে তার ধরো 1 নম্বরের কোয়েশ্চেন, তোর সেকেন্ড বেঞ্চে তার সেটা 7 নম্বর, যাতে বুঝতে পারছেন স্যার, আমি হলকা এসএসসি না করতে পারে, আমি যাতে ফার্স্ট হলকা সিলেকশন না দিয়েছিলাম করতে স্যার। পারে। ভাই 7 নম্বর বল, ভাই 9 নম্বর বল, যাতে ওই জিনিসটা না হয়। তো ঠিক ব্যাপারটা ঠিক এখানে সেরকম। তাহলে তারাও জানে যে এখানে ফার্স্ট সিলেকশন দিয়েছিলাম, তো আমার পাশে একজন বসেছিল, সে মানে তার প্রশ্ন একই কিছু, মানে আমার 1 নাম্বার তার 10 নাম্বার, তার 10 নাম্বার আমার 5 নাম্বার, এইরকম ভাবে সেটাই বলছি। ফেলেছে। প্রশ্ন তো সব যারা একই। কোশ্চেন করছে তারা জানে যে এরকম হল কালেকশন হবে, তো ওর জন্য হ্যাঁ তুমি 1 নম্বর বলে ওর সাথে এক মিলবে না। তো 9 নম্বরে যে কোশ্চেন ওটাও 27 নম্বরে, ওর যে 27 নম্বর হুম তোমার হুম। পাচ্ছে কিরকম, হ্যাঁ তারাও হ্যাঁ হ্যাঁ জানে যে স্যার। এরকম হল কালেকশন তোমরা করতে পারো। তো সেই কারণে তারা ইচ্ছা করে এগুলো কিন্তু করা হয়, তাদের বলদ থাকার কোনো দরকার নেই। তারাও তোমার বয়সটা পেরিয়ে এসছে, তারাও এসব করে এসছে, তাদের এইসব জিনিসে পিএইচডি করা, তারা জানে যে কোন কোন ভাবে স্কিম করা যেতে পারে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা খেয়াল রাখা কিন্তু দরকার। বোঝা গেল? এটাই হচ্ছে জিনিস। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি করো। সুপর্ণা ক্লিয়ার হলো? কোনো কনফিউশন, কোনো প্রবলেম? যত কোশ্চেন আছে বা ডাউট আছে ক্লিয়ার করে নেবে, তাহলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, যদি ফ্রি না হও তাহলে কিন্তু সমস্যা। Okay? আর হার্ড ওয়ার্ক প্রপার হতে করতে হবে। ফিনাল, যদি কোনো কোশ্চেন কোয়ারি কনফিউশন থাকে, যেটা আমরা আজকের সেশনে করলাম, যেটাতে বুঝতে পারবেন যে স্যার হ্যাঁ, আমি আপনি যে বুঝতে পারলাম। বলেছিলেন যে স্যার বলছি সম্পাদক সমিতি ইস্যু, সম্পাদক সমিতিতে মানে যেগুলো মানে প্রতিদিন দেয় ওইগুলো মানে যা দিক ওটা কি সামারি করবো, যে কোনো টপিক হ্যাঁ, দিয়ে হোক? না না, যে কোনো টপিক নিয়ে না, দেখো যেই টপিকটা আমার সাবজেক্টের সাথে রিলেটেড, আমার বাংলা সাহিত্যের সাহিত্যের মধ্যে আছে, সাথে, হ্যাঁ বুঝতে পেরেছি। বাংলা সমাজ ব্যবস্থা, বাংলা অবস্থান, এই সব জিনিসের মধ্যে, শুধু বাংলা বলতে আমি পশ্চিমবঙ্গ বলছি না, বাংলা বলতে বাংলাদেশও আসছে। বোঝার চেষ্টা করুন, হুম। বাংলা বলতে, বাংলা সাহিত্য বলতে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা অবধি সব আসছে, প্লাস আন্দামান, যেটা আমি আগে প্রথম দিন ক্লাসে বলেছিলাম, মনে পড়ছে তোমার প্রথম দিনের ক্লাস, যে বাংলা বলতে এরিয়া কিন্তু অনেক বড়। ঠিক আছে, কত কোটি লোক, তোমার 28 কোটির উপরে লোক রয়েছে, 280 মিলিয়ন লোক, মাথায় রাখো। বাংলা বলতে খালি ওয়েস্ট বেঙ্গল এইটুকু এরিয়া না, বাংলা বলতে 280 মিলিয়ন লোক, মানে 28 কোটি লোক। তাহলে কোথায় কোথায় রয়েছে স্যার সেটা? পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, আর পাশে বাংলাদেশ, এই টোটাল এলাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তোমার সেই হিসেবে আসে। তো এখানে তার এফেক্ট এতগুলো জায়গায় পড়ে, আর তখন আমাদের বাংলা সাহিত্য, তারও ভাষা, এর সাথে বিশেষ করে ভিত্তি করে যেইগুলো তোমার এডিটোরিয়াল আসছে সেই জিনিসগুলোই আমাদের এখানে ফোকাসটা করতে হবে। আর সেটা শর্ট সামনে, যেগুলো আমি তোমাদের আগে ধরে ধরে আমি পেজ টু পেজ ধরে ধরে দেখিয়েছি, তাই না?
তো ওই পার্টে জিনিসগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। কনফিউশন আছে আর কোনো? সুপর্ণা, কোনো সমস্যা? এইভাবে কিন্তু করো, ঠিক আছে? আর ওইটুক খালি করলে হবে না, আরো তোমার ডিটেলসে করতে হবে। ঠিক আছে, দেখো এই যে মৃণাল কিন্তু অনেক কাজ করেছে, আরো করা দরকার প্রপার হয়েছে, কিন্তু তুমি কিন্তু আরো ওয়ার্ক করতে হবে। যত হার্ড ওয়ার্ক করবে তত তোমার সুবিধা, নাহলে হবে না। ওকে, কারণ এখানে পারফেকশনের জায়গা, বারবার মাথায় রাখো। পাস করার না, পারফেকশনের জায়গা। তো সেই পার্টে যত তুমি করবে আমি সেগুলো ধরে ধরে দেখিয়ে দেবো। তারপর আস্তে আস্তে আমরা আর কয়েক মাস পরে আমরা পারফেকশনের দিকে যাব, যে কি করে এক একটা লেখাকে পারফেক্ট করতে হয়। আর আরো 2-3 মাস পরে আমরা সেই পারফেকশনে যাব। ঠিক আছে, যেরকম যেটা প্রেসিডেন্সিতে দরকার না, কিন্তু অন্যান্য জায়গায় দরকার। প্রেসিডেন্সিতে এমসিকিউ তো, ঠিক আছে, কিন্তু আরো আমরা 2-3 মাস পরে হচ্ছে পারফেকশনের দিকে এগোবো, যে কোন কোন পার্টে কি কি ভাবে সিস্টেম ফলো করলে পারফেকশনে এগোনো যায়। ঠিক আছে, যাই হোক, কিন্তু যেহেতু প্রেসিডেন্সিতে এমসিকিউ, তার জন্য আমরা এমসিকিউ স্টাইলে এখন বেসিক্যালি ফোকাস করছি, কারণ ওটাই সবার আগে আছে, তাই না? বাকিগুলো এক্সাম সবারও এখনো অনেক দেরি। হ্যাঁ বলো। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে প্রেসিডেন্সি? দেখো, ফর্ম ফিল আপ নিয়ে কোনো আইডিয়া নেই আমার, কোনো কিছু ওরা আপডেটও দেয়নি, ওদের অফিসিয়াল সাইটেও কিছু আসেনি। ঠিক আছে, ওয়েট করতে হবে, যখনই আসে আমি তোমাদের জানিয়ে দেবো। ওই যেটা আমি প্রথমেই বলছিলাম, তুমি জয়েন করোনি তখন, যে যখন ওগুলো নিয়ে আসবে আমি আপডেট জানিয়ে দেবো, টেনশন নেই। যাদবপুরেও এখনো কিছু ওরা দেয়নি, ঠিক আছে? আর যাদবপুরেও কিছু ওরা দেয়নি, তারপরে তোমার বেশিও দেয়নি, অন্যান্য কোথাও কিছু চলছে না, খালি জেভিয়ার্স এ চলছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। তো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে বাংলা তোমার সেই হিসেবে ভালো হবে না, যাওয়ার দরকারও নেই, আর ওটা প্রাইভেট ইউনিভার্সিটি। ঠিক আছে, বাংলা যদি পড়তে হয় এই সমস্ত জায়গাগুলো বেস্ট হবে। জেভিয়ার্স হচ্ছে ইংলিশের জন্য পারফেক্ট। ঠিক আছে, ইংলিশ ধরন নিয়ে যারা পড়ছে, ইংলিশ বিদ্যায়, ঠিক আছে, ওই জন্য আমি তোমাদের ওটা বলিও নি। আর বাকি জায়গার এখনো কিচ্ছু শুরু হয়নি, সবার আগে আলিয়া প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কি শুধু মুসলমান, মানে আলিয়া ইউনিভার্সিটি কি মানে শুধু আমাদের সম্প্রদায় কেউ পড়ে না, ওখানে শুধু না না, হ্যাঁ যায় মুসলমান যায় যায় সম্প্রদায় যায়। নেই? তো আলিয়াতে ফোকাস করা হবে, উর্দু তে তুমি গেলে তোমার সেই হিসাবে পারফেকশনটা তোমার ভালো আসবে। ঠিক আছে, ধরো এখন সাপোজ বলছি, এখন তুমি পড়তে চাও সংস্কৃত লিটারেচার নিয়ে, এখন তুমি যদি আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হও, তাহলে আমার কিছু করার নেই, পয়েন্টটা ঠিক সেরকম। ঠিক আছে, আমি ওর জন্য অতটা কিন্তু মানে তোমার দেবো না। বাংলা হয় তো। ঠিক আছে, তো সেরকম তুমি যদি বাংলা পড়তে চাও, তো তাহলে এই সমস্ত জায়গাগুলো তোমার সব থেকে পারফেক্ট। ওখানে যে পড়ায় না তা না, কিন্তু আমরা পারফেকশনে যাচ্ছি। এখন তুমি সংস্কৃততে ধরো পিএইচডি করতে তুমি যদি আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হও, তাহলে আমার কিছু করার নেই, বিএইচইউ বাদ দিয়ে। পয়েন্টটা বুঝতে পারছো? বিএইচইউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বাদ দিয়ে রেখে তুমি যদি এখানে ভর্তি হও, তাহলে আমার কিছু বলার নেই। তো ঠিক ব্যাপারটা ঠিক সেরকম। আশা করি পয়েন্টটা তুমি বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাচ্ছি, তাই না? এক একটা জায়গা আছে, তো সেই জায়গায় সেই সব জিনিসের জন্য ফোকাস করতে হবে। ঠিক আছে, তো সেই জিনিসটা তোমার না হলে কিন্তু সমস্যা, যেখানে যে যার কোয়ালিটি নেই বা আইডিয়া নেই, তো তাহলে তুমি সেখানে যদি যাও তাহলে তো সমস্যা হবে না, তা তো এই জিনিসগুলো বুঝতে হবে। রবীন্দ্রনাথ ঠিক আছে, ইউনিভার্সিটিতে কি নাম্বারের ভিত্তিতে নেয় নাকি এন্ট্রান্স হয় রবীন্দ্রনাথে? দেখো রবীন্দ্র ভারতীদের আমি দেখো সবসময় যে এক্সাম্পল কেন দিই, দেখো ওখানে এন্ট্রান্স লাগে না তো। তো তুমি ভাবো, ধরো ছেকে কখন নেয় লোক, হ্যাঁ স্যার। তাই না? তো একটা জায়গায় তোমার যখন কোয়ালিটি থাকে, তখনই তো তারা একদম ভেবে চিন্তে একদম এক্সাম নিয়ে নিচ্ছে। আর মানে সবাই যে যখন হ্যাঁ যে আসে সে তাকেই নিচ্ছে, পয়েন্টটা বুঝতে পারছো? তো সেই ব্যাপারটা ডিফারেন্সটা তো রয়েছে, তাই না? বুঝতে পেরেছি। ওইটাই হচ্ছে ব্যাপার, কোয়ালিটির ব্যাপার আছে, তাই না? তো সেই ব্যাপার ধরো, দেখো যে জিনিসটা তোমার ওই যে যেটা মানে, ধরো আমি কি বলি তোমাকে, ধরো ওকে শাওমির যে ফোন আছে না, তাতেও কিন্তু ছবি তোলে, ছবি ওঠে। হ্যাঁ আবার অ্যাপেলের যে 16 ম্যাক্স প্রো, তাতেও কিন্তু ছবি ওঠে। হ্যাঁ স্যার, পয়েন্ট আশা করি বুঝতে পারছো, দুটোই কিন্তু ছবি ওঠে। হ্যাঁ স্যার বুঝতে ফটো পেরেছি তোলা, বুঝতে পেরেছি। এখন অ্যাপেলের লেন্স আর ওটা, ঠিক আছে, আগরতলার খাটের তলার মধ্যে পার্থক্য আছে, তাই না? তো এই যে ব্যাপারটা তো বুঝতে হবে, নাহলে তো সমস্যা। বুঝতে পারলে? তো এই যে জিনিসগুলো খেয়াল রাখা দরকার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? সুপর্ণ, ওকে, চলো মৃণাল, তাহলে আজকে এই অবধি থাকছে। আবার তাহলে আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে, একদম নেক্সট একদম শিডিউল টাইমে। আচ্ছা স্যার। ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কাজে, যেভাবে বললাম ওইভাবে করবে। আর দেখো, হোমওয়ার্ক আমাকে সপ্তাহের মাঝে মাঝে পাঠানোর কোনো দরকার নেই। যেদিন ক্লাস সেই দিন টাইমের আগে আমাকে পাঠাবে, ধরো একটা ক্লাস, তার আগে তোমরা সব পরপর হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট উইক, টাটা।